প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আজকে আমরা আলোচনা করব ফৌজদারি কার্যবিধির পার্ট ৮ এবং ৯। আজকে ধারা ৪৩৯ থেকে শুরু করে সর্বশেষ ধারা পর্যন্ত আলোচনা করব, অর্থাৎ আজকে ফৌজদারি কার্যবিধি শেষ হয়ে যাবে। প্রথমেই ধারা ৪৩৯, হাইকোর্ট বিভাগের রিভিশন ক্ষমতা। গত ক্লাসে আমরা দেখেছি যে আপিল সংক্রান্ত বিধানগুলো, তো আপিল সংক্রান্ত বিধান গত ক্লাসে শেষ হয়ে গেছে। আজকের পার্টে রিভিশন সংক্রান্ত বিধান আমরা দেখছি। আমরা দেওয়ানি কার্যবিধিতে কিন্তু রিভিশন সংক্রান্ত বিধান দেখেছিলাম ধারা ১১৫-তে, কারণ দেওয়ানি কার্যবিধিতে ধারার সংখ্যা কম ছিল, সাথে আবার অর্ডার রুলস অর্থাৎ আদেশ ও বিধি ছিল। কিন্তু ফৌজদারি কার্যবিধিতে কোনো অর্ডার রুলস এই ধরনের কোনো কিছু নেই, ধারায় অনেকগুলো আছে এবং সবচেয়ে বড় আইন এটাই। তাহলে রিভিশন ক্ষমতা হাইকোর্ট বিভাগের। নিজে নথি তলব বা প্রেরিত বা কোনোভাবে গোচরীভূত হলে, দেখেন, তিনটা গ্রাউন্ডস আছে রিভিশনের জন্য। অর্থাৎ হাইকোর্ট যদি নিজে নথি তলব করে অথবা হাইকোর্টের কাছে প্রেরণ করা হয় এবং কোনোভাবে যদি গোচরীভূত হোক, হয়তোবা কোনো ভাইরাল কোনো নিউজ বা কোনো ঘটনা ঘটলো বাংলাদেশে, এই ঘটনা দেখে হাইকোর্ট নিজে থেকে সুমোটো হয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারে। তো এগুলোর ভিত্তিতে রিভিশন হাইকোর্টে যেতে পারে। ৩৩৮ ধারায় যে বিধান আছে সেই বিধান মতে হতে পারে। ক্ষমা প্রদর্শন এবং দণ্ড বৃদ্ধিও করা যেতে পারে রিভিশনে গিয়ে। আসামিকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দান দিতে হবে। যদি রিভিশন করা হয় আসামির খালাস আদেশের বিরুদ্ধে, সেক্ষেত্রে আসামিকে আবার আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে রিভিশনও। অর্থাৎ আসামি বরাবর সমন ইস্যু করা হবে এবং আসামিকে জানানো হবে যে আপনার বিরুদ্ধে রিভিশন করা হয়েছে, অতএব আপনি এই মামলায় যদি চান আত্মপক্ষ সমর্থনের জন্য এঙ্গেজ হতে পারেন, হাজির হতে পারেন। তিনে বলা হচ্ছে ম্যাজিস্ট্রেট যে দণ্ড দিতে পারতেন তার বেশি দণ্ড দেওয়া যাবে না। ওই একই কথা, যদি কোনো ম্যাজিস্ট্রেট কোর্টের আদেশের বিরুদ্ধে শেষ পর্যন্ত রিভিশন চলে যায় হাইকোর্টে, তাহলে ম্যাজিস্ট্রেট যতটুকু দণ্ড দিতে পারতেন, মনে করেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হলে 5 বছর, তো হাইকোর্টও 5 বছরের বেশি ওই মামলায় দণ্ড দিতে পারবেন না, কারণ মূল যে ধারা অপরাধের সে ধারাগুলো ম্যাজিস্ট্রেট আদালত কর্তৃক বিচার্য এবং ওই ধারায় সাধারণত 5 বছরের বেশি কারাদণ্ড দেওয়ার সুযোগ নেই। সেই কারণে খালাসের সিদ্ধান্তকে পরিবর্তন করতে পারবে হাইকোর্ট এবং দণ্ডদানের ক্ষমতা হাইকোর্টে থাকবে। হাইকোর্টকে প্রদান করা হয়েছে মর্মে মনে করা হবে না। আচ্ছা, এখানে যেটা বলা হচ্ছে 4 নম্বরে, যে হাইকোর্টকে মানে খালাসের বিরুদ্ধে যদি কোনো পক্ষ যায়, তাহলে খালাসের বিরুদ্ধে রিভিশন করলেই যে দণ্ড পাওয়া যাবে বা মানে খালাস পরিবর্তন করে দিবে হাইকোর্ট, এই ধরনের অ্যাবসোলিউট ক্ষমতা হাইকোর্টকে দেওয়া হয়েছে এরকম মনে করা যাবে না। অর্থাৎ রিভিশন করতে পারেন, যদি রিভিশনে গিয়ে আসলে রায় পরিবর্তনের সুযোগ থাকে তাহলে হাইকোর্ট করবে, সুযোগ না থাকলে কিন্তু করবে না। তার মানে হাইকোর্টকে রিভিশন প্র্যাকটিসের ক্ষমতা মানে রিভিশন প্রয়োগের ক্ষমতা দেওয়া হয়েছে। তার মানে এই নয় হাইকোর্টকে শুধু খালাস থেকে পরিবর্তন করে সেটা দণ্ডে পরিণত করবে, এরকম না, এটা মনে করা যাবে না। দায়রা জজ 439 ক, মানে নিচের 439 ক বা 439 এ, যেমন নিচের ধারাটির কথাই বলা আছে, যেটা দায়রা জজের রিভিশন ক্ষমতা। অর্থাৎ 439-এ আছে হাইকোর্টের, আর 439 এতে আছে বা কতে আছে দায়রা জজের। তো এই ধারা মতে আদেশ দিলে উক্ত বিষয়ে কার্যক্রম চলবে না। এর অর্থ কি? মানে রিভিশন যদি দায়রা জজে একবার করা হয়, তাহলে এটার বিরুদ্ধে আর হাইকোর্টে যাওয়ার সুযোগ নেই, কারণ ফৌজদারিতে রিভিশন মাত্র একবারই করা যায়, দুইবার করা যায় না। আপিল করা যায় 2 বার ফৌজদারিতে, কিন্তু রিভিশন মাত্র একবারই করা যায়। তাই দায়রা জজে কোনো যদি রিভিশন করা হয়, তাহলে দায়রা জজের রিভিশন ক্ষমতা প্রয়োগ করে যে সিদ্ধান্ত দেওয়া হবে সেটাই কি ফাইনাল। তাই বলা হচ্ছে দায়রা জজ যদি রিভিশন ক্ষমতা প্রয়োগ করে আদেশ দেয়, তাহলে উক্ত বিষয়ে কার্যক্রম চলবে না। তার মানে এটার বিরুদ্ধে আবার রিভিশন করলে ওই রিভিশন শোনাই হবে না। আপিল চললে, আপিল যথাসময়ে রুজু করা না হলে রিভিশন চলবে না। অর্থাৎ যে আদেশের বিরুদ্ধে আপিল করার সুযোগ আছে, তো যথাসময়ে আপিল করা হয়নি বলে যদি রিভিশন কেউ করতে চায়, সেক্ষেত্রে রিভিশন করা যাবে না।
উপধারা 2 এর মতো দণ্ডবৃদ্ধির বিরুদ্ধেও আসামিকে কারণ দর্শানো সুযোগ দিতে হবে। যেমন খালাস থেকে যদি রিভিশন করা হয় সেক্ষেত্রেও আসামিকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে, বা কারণ দর্শানো বা শোকজের জবাব দেওয়ার সুযোগ দিতে হবে। তেমনি যদি দণ্ড বৃদ্ধি করতে চায়, দণ্ড বৃদ্ধি করলেও তো আসামির ক্ষতি, আবার খালাস থেকে দণ্ড দিলেও তো আসামির ক্ষতি, তাই দুই ক্ষেত্রেই সুযোগ দিতে হবে। দায়রা জজের রিভিশন ক্ষমতা হাইকোর্ট বিভাগের অনুরূপ ক্ষমতা থাকবে। তার মানে হাইকোর্ট যে যে ক্ষমতা প্রয়োগ করবে রিভিশনের জন্য, দায়রা জজও ঠিক একই ক্ষমতা প্রয়োগ করতে পারবে। দায়রা জজের নিকট রিভিশনের দরখাস্ত করা হলে উক্ত বিষয়ে দায়রা জজের সিদ্ধান্তই চূড়ান্ত। আমি একটু আগে কিন্তু একই কথা 4-এর আন্ডারে হ্যাশ চিহ্ন দিয়ে দিয়ে দিয়েছি। একই কথা এখানেও একটু অন্যভাবে বলা আছে। দায়রা জজ কর্তৃক অতিরিক্ত দায়রা জজের নিকট রিভিশন প্রেরিত হলে অতিরিক্ত দায়রা জজের ক্ষমতা দায়রা জজের মতোই হবে। তার মানে এখানে দায়রা জজের কাছে রিভিশন ফাইলিং করা যাবে, ঠিক আছে। অতিরিক্ত দায়রা জজের কাছে সরাসরি রিভিশন ফাইলিং করা যায় না। তো দায়রা জজের কাছে ফাইলিং করা হলো, দায়রা জজ যদি রিভিশনটি নিজে শুনানি করতে চান তো করবেন, আর যদি তার চাপ কমাতে চান তাহলে অতিরিক্ত দায়রা জজকে রিভিশন গুলো কি করতে পারেন, বদলি করতে পারেন, ট্রান্সফার করতে পারেন। তার মানে প্রেরণ করতে পারেন শুনানির জন্য। যখন প্রেরণ করা হবে অতিরিক্ত দায়রা জজে, তখন অতিরিক্ত দায়রা জজের ক্ষমতা কেমন হবে, ওই 439A। এখন যদি প্রশ্ন করা হয় অতিরিক্ত দায়রা জজের রিভিশন ক্ষমতা কত ধারা মতে, তখন 439 এতেই হবে। দায়রা জজ এবং অতিরিক্ত দায়রা জজের ক্ষমতা প্রায় সেম। 442A আপিল ও রিভিশন নিষ্পত্তির সময়। এর আগে আমরা দেখেছি মামলা নিষ্পত্তির সময় আছে ম্যাজিস্ট্রেট কোর্ট 120 দিন, আর দায়রা জজ হলে 360 দিন। সরি, উল্টো, একটু ভুল হলো, ম্যাজিস্ট্রেট কোর্ট হলো 180 দিন, মানে 6 মাসের মতো। আর দায়রা জজ হলে 360 দিন, মানে 1 বছরের মতো সময়। এর মধ্যে মামলা শেষ করতে হবে। বাস্তবে যদিও করা সম্ভব হয় না, মামলার অনেক চাপ, সেশন জট হয়ে যায়। আচ্ছা, রিভিশন বা আপিল নিষ্পত্তির সময় একই, 90 দিনের মধ্যে আপিল নিষ্পত্তি করতে হবে। রিভিশনের ক্ষেত্রেও 90 দিনের মধ্যে রিভিশন নিষ্পত্তি করতে হবে। এখন 90 দিন শুরু হবে কখন থেকে? রেসপন্ডেন্ট বরাবর নোটিশ জারির তারিখ হতে, অর্থাৎ আপিল দায়ের করা হলো, অপর পক্ষকে কি দিতে হবে, নোটিশ দিতে হবে। তার মানে যে আপিল করছে তাকে বলা হয় অ্যাপিলেন্ট, আর অপর পক্ষকে বলা হয় রেসপন্ডেন্ট। তো রেসপন্ডেন্টকে নোটিশ দিতে হবে, যেদিন রেসপন্ডেন্ট নোটিশ নোটিশ পেলো সেই দিন থেকেই 90 দিন কাউন্ট শুরু হয়ে গেল, এবং এর মধ্যে রিভিশন শেষ করতে হবে। কিন্তু বাস্তবে কি হয়, কোন চেকের মামলায় আসামি পক্ষ রিভিশন করে একটা মামলাকে 2, 3, 5 বছর পর্যন্ত ডিলে করে ফেলে। রিভিশনটা কালক্ষেপণের একটা ভালো মাধ্যম হয়ে গেছে, ভালো এখানে বলা যাবে না, একটা খুবই ব্যাড প্র্যাকটিসের মাধ্যম হয়ে গেছে। আসামি পক্ষ এই রিভিশনটাকে ব্যবহার করে মামলাকে আরো ডিলে করে ফেলে বাস্তবে। পক্ষগণের ওপর নোটিশ জারির তারিখ হতে, যদি রিভিশন বা আপিল যেটা হোক না কেন, অপর পক্ষকে যখন নোটিশ দেওয়া হবে নোটিশের তারিখ থেকেই দিন শুরু হবে। আর এই দিন কি সবগুলো হবে, ছুটির দিনও কাউন্ট করা হবে কিনা? যেমন শুক্র শনি ছুটি থাকে নর্মালি, সাপ্তাহিক ছুটি, তাছাড়া বিশেষ দিবসে ছুটি, ধর্মীয় ছুটি, সবকিছু মিলে এই ছুটিগুলো কাউন্ট থেকে বাদ যাবে। অর্থাৎ শুধুমাত্র কার্য দিবস গণনা করতে হবে। কার্য দিবস শব্দের অর্থ কি? যেই দিন কোর্ট চলবে সেই দিন কার্য দিবস, যেদিন কোর্ট চলবে না সেদিন কার্য দিবস নয়। মানে আদালত বন্ধের দিন এই 90 দিন থেকে বাদ যাবে। শুধুমাত্র কোর্ট যেই দিনকে চলবে, মনে করেন গত সপ্তাহে পূজার ছুটি ছিল বুধবার এবং বৃহস্পতিবার, তো গত সপ্তাহে কোর্ট চলেছে কয়দিন? 3 দিন। তাহলে 3 দিন কাউন্ট হবে, এক সপ্তাহে 4 দিন কাউন্ট হবে না। বুধ বৃহস্পতি শুক্র শনি 4 দিন বাদ গেল, এভাবে কাউন্ট করতে হবে। তার মানে বাস্তবে 90 দিন বলতে কার্য দিবস চিন্তা করতে গেলে, কার্য দিবসের 90 দিন চিন্তা করতে গেলে বাস্তবে হয়তোবা আরো 2 মাস যুক্ত হয়ে যেতে পারে, বা 1 মাস অন্তত যুক্ত হতে পারে। আচ্ছা, 442B আপিল বিচার পরিচালনা প্রভাবিতকরণ সংক্রান্ত অপরাধ প্রসঙ্গে।
476 এবং 476 ক আমরা আজকে পড়বো পরে। ফৌজদারি কার্যবিধিরই দণ্ডবিধি হলে আমি উল্লেখ করে দিতাম যে দণ্ডবিধির মানে এই আইনেরই অভিযোগ অস্বীকার করলে আবেদনকারী আপিল করতে পারবে। আবার অভিযোগ আমলেও নিলে যার বিরুদ্ধে নালিশ করা হয়েছে তিনি আপিল করতে পারবেন। অতঃপর ঊর্ধ্বতন আদালত বা উচ্চ আদালত পক্ষ সমূহকে নোটিশ দিয়ে অভিযোগ প্রত্যাহারের নির্দেশ দিবেন অথবা নিজেই ওই অভিযোগ শুনানি করতে পারবেন। শুনানি বা বিচার যে মানে যেটা ক্ষেত্রে প্রযোজ্য হবে সবকিছুই ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। 491 খুবই গুরুত্বপূর্ণ একটি ধারা। দেখেন মাঝখানে বেশ কিছু ধারা আমি রাখিনি, জাম্প করে দিয়েছি। আইন বড়, মাঝখানের ধারা থেকে প্রশ্ন আসার মানে ইতিপূর্বে কখনো প্রশ্ন আসেনি এবং পসিবিলিটিও কম, বাস্তবসম্মত ধারা না, এই কারণে সেই ধারাগুলো রাখিনি, জাম্প করে দিয়েছি। 491 খুবই গুরুত্বপূর্ণ এবং এটা বাস্তবে প্রয়োগ করা হয়। এটা এক প্রকার রিট, আপনারা শুনে থাকবেন রিট, রিট 5 প্রকার। রিট কি এটা যদি সংক্ষিপ্ত ভাবে জানতে চান আপনারা অনলাইনে সার্চ দিলে পেয়ে যাবেন, অথবা সংবিধানের 102 ধারা যদি দেখেন, 102 ধারায় রিট সম্পর্কে বলা হয়েছে। কারো মৌলিক অধিকার যদি লঙ্ঘন হয় তাহলে সেটার বিরুদ্ধে রিট করা যায়। তো 491 ধারাতে এক প্রকার রিটের কথাই বলা হয়েছে, সেটা হচ্ছে হেভিয়াস কর্পাস। হেভিয়াস কর্পাস ওয়ান কাইন্ড অফ রিট, জাতীয় আদেশ প্রদানের ক্ষমতা, ডিরেকশন অফ দ্য নেচার অফ এ হেভিয়াস কর্পাস। হেভিয়াস শব্দের অর্থ টু বিয়ার মানে হ্যাভ, হ্যাভ থেকে হেভিয়াস মানে নিয়ে আসা, কর্পাস বলতে বডি। হেভিয়াস কর্পাস শব্দটা হচ্ছে ল্যাটিন টার্ম, এটার বাংলা হচ্ছে টু বিয়ার দ্য বডি। অর্থাৎ কোনো মানুষকে যদি কেউ গুম করে ফেলে বা তার খোঁজ খবর পাওয়া যাচ্ছে না, কিডন্যাপ করে আটক করে রেখেছে দীর্ঘদিন ধরে, তাহলে এই ব্যক্তিকে কোর্টে হাজির করার জন্য মানে সে কোথায় আছে তার খোঁজ নিয়ে আসার জন্য হাইকোর্টে, সরাসরি হাইকোর্টে, এখানে অন্য কোনো আদালতে করা যায় না। তার মানে রিট এর অরিজিনাল জুরিসডিকশন বা রিট করার মূল আদালত বা আদি এখতিয়ার শুধুমাত্র হাইকোর্টে আছে। তার মানে রিট জেলা জজ বা দায়রা জজ এই পর্যায়েও করা যায় না, রিট হাইকোর্টে করতে হয়। রিট করার জায়গা একটাই, হাইকোর্ট বিভাগ। তাহলে হাইকোর্ট যখন উপযুক্ত মনে করেন নির্দেশ দিতে পারবেন এই হ্যাবিয়াস কর্পাসের। কখন? আপিল অধিক্ষেত্রের মধ্যে অবস্থানকারী কোনো ব্যক্তিকে ব্যবস্থা গ্রহণের জন্য আদালতে হাজির হতে। তাহলে আদালতে হাজির হতে মানে কোনো ব্যক্তিকে উপস্থিত হতে। সরকার বা বেসরকারি হেফাজতে বেআইনি ভাবে বা অযৌক্তিক ভাবে আটক ব্যক্তিকে মুক্তি দিতে। তার মানে সরকারি, সরকারি বলতে কোনো প্রশাসনিক কোনো পুলিশ, র্যাব বা এই জাতীয় কোনো সংস্থা যদি কোনো আসামিকে, কোনো আসামি বা কোনো ব্যক্তিকে যদি আটকে রাখে বিনা কারণে, মামলা হয়নি, জাস্ট তুলে নিয়ে যে আটকে রেখেছে, যেটা বাংলাদেশে একটা প্র্যাকটিসে পরিণত হয়েছিল, আয়না ঘর, এই জাতীয় বিষয়। তো হেবিয়াস কর্পাস করেও লাভ হইতো না অনেক সময়, কারণ সেটা ভিন্ন জিনিস, আপনারা জানেন। সেই প্রসঙ্গে আমি বেশি যাচ্ছি না, রাজনৈতিক আলাপ করার আমার ইচ্ছা এখানে নাই। কোনো জেলে আটক ব্যক্তিকে সাক্ষী হিসাবে আদালতে হাজির, কোর্ট মার্শালে বা কমিশনারের নিকট বন্দীকে সাক্ষী হিসাবে হাজির। কোর্ট মার্শালটা কি জিনিস একটু জানা প্রয়োজন। কোর্ট মার্শাল হচ্ছে যে ফোর্স গুলো আছে বাংলাদেশে, বিশেষ করে আর্মি, নেভি, এয়ারফোর্স, তো তাদের ডিপার্টমেন্টাল কোনো যদি অপরাধ হয়, ডিপার্টমেন্টাল বলতে সে ব্যক্তি হিসাবে না, সে সরকারি কর্মকর্তা বা কর্মচারী হিসেবে যদি তার দায়িত্ব পালনে কোনো অবহেলা করে, মানে দায়িত্বে থাকা অবস্থায় যদি তাদের মধ্যে কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে তাদের বিচার জেনারেল কোর্টে হয় না, ওপেন কোর্টে হয় না। এটা কোর্ট মার্শাল মানে ধরে নেন আর্মিদের আদালত বা নেভিদের আদালত, সেনাবাহিনী বা নৌবাহিনী বা বিমান বাহিনীর আলাদা আদালত, তাদের মাঝখান মানে তাদের অভ্যন্তরীণ আদালত থাকে। যেমন যে কোনো সরকারি কর্মকর্তা কর্মচারী, তারা যদি ডিপার্টমেন্টাল কোনো ভুল ভ্রান্তি বা অপরাধ হয়, তাদের কিন্তু কি হয়, প্রশাসনিক ট্রাইব্যুনাল আছে, তাদের প্রশাসনিক ট্রাইব্যুনালে কিন্তু বিচার হয়। যেমন আমাদের রাজশাহী অঞ্চলের প্রশাসনিক ট্রাইব্যুনাল কিন্তু, আমাদের রাজশাহী যদিও বিভাগ, তো রাজশাহী বিভাগে নাই, মানে রাজশাহী বিভাগীয় শহর কিন্তু রাজশাহী বিভাগীয় শহরের যে প্রশাসনিক ট্রাইব্যুনাল সেটা কিন্তু রাজশাহীতে অবস্থান করছে না, সেটা বগুড়াতে আছে আমাদের। তাহলে বগুড়া কিন্তু রাজশাহী বিভাগেরই একটি অংশ, তাই প্রশাসনিক ট্রাইব্যুনাল কিন্তু বগুড়াতে
আপনি কি প্রশ্ন করছেন নচিকেতা ভাই, এটার উত্তর আমি দিব না। এখন আপনার কি মনে হতে পারে সেটা আপনি বিষয়, এই বিষয়ে আমার কাছে প্রশ্ন করে উত্তর পাওয়া যাবে না। কোন বন্দীকে বিচারের উদ্দেশ্যে এক হেফাজত হতে অন্য হেফাজতে হেফাজতে পাঠানোর জন্য বা স্থানান্তর করতে জন্য, মানে এক জেল থেকে অন্য জেলে নিয়ে যেতে অত্র ধারার জন্য সুপ্রিম কোর্ট সময় সময় বিধি প্রণয়ন করতে পারে। হাইকোর্টে আবেদন করা যাবে রিটের মাধ্যমে। তো এটার আরো কিছু নিয়ম কানুন যদি যুক্ত করতে হয় এই হ্যাবিয়াস কর্পাসে, সেক্ষেত্রে হাইকোর্টের যে সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্ট বলতে দুইটা কোর্ট, আমি এই ক্লাস মানে এই সাবজেক্টের প্রথমে বলেছি যে অ্যাপিলেট ডিভিশন এবং হাইকোর্ট ডিভিশন। তো সুপ্রিম কোর্ট বলতে দুই কোর্টকে বোঝাচ্ছে। এখন সুপ্রিম কোর্টের বিধি প্রণয়ন কমিটি আছে, সে কমিটির মাধ্যমে কিন্তু বিধি প্রণয়ন হতে পারে এই বিষয়ে। অত্র ধারার বিধান নিবর্তনমূলক আটক, যেটাকে প্রিভেন্টিভ ডিটেনশন। প্রিভেন্টিভ ডিটেনশন মানে কোনো ব্যক্তি অপরাধ করতে পারে, তাকে আটকে রাখতে হবে, আটকে না রাখলে সে অপরাধ করতে পারে। এখন কেউ যদি ফেসবুকে এসে ঘোষণা দেয় যে আমি অমুক কাজটি করব, সে হয়তোবা বড় একটা কি নেতা, বা সে হয়তোবা কোনো জঙ্গি গোষ্ঠীর বা নিষিদ্ধ গোষ্ঠীর লোকজন, যে বলছে যে আমি এই এমুক ধরনের একটা কি ঘটনা ঘটাবো, হয়তোবা বোমা ফাটাবো কোনো জায়গায়, এই ধরনের কথাবার্তা বলছে বা একটা সংঘবদ্ধ অপরাধের ইঙ্গিত দিচ্ছে, তখন এটা যদি ওপেন সে বলে অথবা গোপনে কোনো ষড়যন্ত্র করছে, এবং বাংলাদেশে গোয়েন্দা সংস্থা আছে, সরকারি গোয়েন্দা সংস্থা যদি জানতে পারে তাহলে তাকে ধরে নিয়ে এসে আটকে রাখবে, কেন সে যেন ওই অপরাধটা করতে না পারে। বাংলাদেশে একবার 64 জেলায় একসঙ্গে কি হয়েছিল, বোমা ফুটেছিল, মানে প্রায় একই দিনে বা দু একদিনের ব্যবধানে, মেবি 2005 সালে সম্ভবত, বাংলা ভাইয়ের সময়। তো এই ঘটনাগুলো যেন ঘটাতে না পারে, যদি কেউ বুঝতে পারে যে কোনো ধরনের বড় ধরনের অপরাধ হতে পারে, তখন কোনো ব্যক্তিকে বা ব্যক্তিদেরকে আটকে রাখার জন্য প্রিভেন্টিভ ডিটেনশন করা হয়। তার মানে তাদের অপরাধকে আটকানোর জন্য ধরে রাখবে। তো সেটার ক্ষেত্রে কিন্তু এই হেবিয়াস কর্পাস যদি চাওয়া হয়, তারপরও ওদেরকে হাজির করবে না, কারণ সেটা ভিন্ন উদ্দেশ্যে মানে ডিটেনশন বা ধরে আটকে রাখা হয়েছে। প্রিভেন্টিভ ডিটেনশন বা নিবর্তনমূলক আটক, এই আইনের অধীনে আটক কোনো ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য নয়, অর্থাৎ এই হ্যাবিয়াস কর্পাস প্রিভেন্টিভ ডিটেনশন কৃত ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য হবে না। এখান থেকে কিন্তু রিটেনে প্রশ্ন আসে এবং ভাইভাতেও প্রশ্ন করে। 492 পিপি নিয়োগের ক্ষমতা। কিছুদিন আগে কিন্তু এই কিছুদিন আগে বলতে তাও অনেক সময় হয়ে গেছে, যখন সরকারের পট পরিবর্তন হয়ে গেল, আগে পিপি ছিলেন এক দলের ক্ষমতাধর ব্যক্তিরা, এখন পিপি পাবলিক প্রসিকিউটর, এপিপি, জিপি, এগুলো কিন্তু অন্য দলের চলে আসছে। এখন সাধারণত বাংলাদেশে বিএনপি এবং জামাত ইসলামীর যে নেতাকর্মী, তারাই এই পিপি এপিপি নিয়োগপ্রাপ্ত হয়েছেন। কেন হয়েছে সেটা রাজনৈতিক বিষয়, আপনারা সহজেই বুঝতে পারছেন সে বিষয়টা। এবং আগে যারা আওয়ামী লীগ আমলে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন, তারাই এই ধরনের পদে থাকতেন। আচ্ছা, সরকার কর্তৃক নির্ধারিত পদের নিম্ন পদস্থ পুলিশ ব্যতীত পিপিএপিপি নিয়োগ দেওয়া হবে। এখন পিপিএপিপি সাধারণত অ্যাডভোকেটদেরকে নিয়োগ দেওয়া হয়। এখানে পিপি বলতে এপিপি জিপি সবাইকেই বোঝাচ্ছে। সরকার কর্তৃক এক বা একাধিক পিপি নিয়োগ করা হবে একটি কোর্টের জন্য। সাধারণত আমাদের রাজশাহীতে একটি কোর্টের জন্য এপিপি 3 জন 4 জন করে নিয়োগ করা আছে। আর পিপি পিপি বলতে দায়রা জজে পিপি আর ম্যাজিস্ট্রেট কোর্টে এপিপি। পিপির অনুপস্থিতি বা নিযুক্ত না হলে জেলা ম্যাজিস্ট্রেট পিপি নিয়োগ করবেন। তার মানে সরকার যদি না নিয়োগ করেন, জেলা ম্যাজিস্ট্রেট করবেন। জেলা ম্যাজিস্ট্রেট বলতে ডিসি, ডিস্ট্রিক্ট কমিশনার। আমি এর আগেও বলেছি, ডিস্ট্রিক্ট কমিশনার প্রশাসনিক দায়িত্ব পালন করেন, এবং একই ব্যক্তি যখন বিচারিক দায়িত্ব পালন করেন তখন তাকে জেলা ম্যাজিস্ট্রেট বলা হবে। 494 মামলা প্রত্যাহারের ফল। কোনো মামলা যদি প্রত্যাহার করা হয়, আমরা এর আগে দেখেছি 448 ধারা, আবারও মনে করে দিচ্ছি, 248 ধারা, 248 ধারা যদি আপোষ নিষ্পত্তি হয়ে যায়, তাহলে আপোষ নিষ্পত্তি হয়ে যদি মামলা প্রত্যাহার হয়,
তাহলে সাধারণত আসামি কি পাবে? খালাস পাবে। কিন্তু সেটা যদি 248 ধারায় না হয়, সেক্ষেত্রে কি হবে দেখেন। এই ধারাতে প্রসিকিউশন বা পিপি রায় ঘোষণার পূর্বে আদালতের অনুমতি নিয়ে কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগের সবগুলো বা নির্দিষ্ট কোনো একটি পরিচালনা প্রত্যাহার করতে পারবেন। তো যদি পিপির মাধ্যমে কোনো মামলার পরিচালনা প্রত্যাহার হয়, সেক্ষেত্রে প্রত্যাহারকৃত অভিযোগের জন্য আসামি কি চার্জ গঠনের পূর্বে যদি প্রত্যাহার হয়, তাহলে আসামি অব্যাহতি পাবে। চার্জ গঠনের পূর্বে, চার্জ মানে জিজ্ঞাসা করবে দোষী না নির্দোষ। তো ওইটাকে চার্জ বলে। চার্জ সম্পর্কে আমি আগেই বলেছি। ম্যাজিস্ট্রেট কোর্টে চার্জ গঠনের একটা ধারা আছে, দায়রা আদালতে চার্জ গঠনের আরেকটা ধারা আছে। তো চার্জ গঠনের পূর্বে আসামি অব্যাহতি পাবে, এবং চার্জ গঠনের পূর্বে যদি চার্জ গঠনের পরে, মানে চার্জ গঠন হয়ে গেছে, সাক্ষী শুরু হয়ে গেছে বা সাক্ষী শেষ হয়ে গেছে আর্গুমেন্ট পর্যায়ে, রায়ের পূর্বে, এই সময় হলে আসামিকে খালাস দিতে হবে। মানে চার্জ গঠন করার পরে যদি প্রত্যাহার হয়, আসামি খালাস। আর চার্জ গঠন করার আগে হলে আসামি অব্যাহতি পাবে। এই দুইটা জিনিস মনে রাখবেন। তো এই যে অব্যাহতি খালাস, কখন আসামি অব্যাহতি পায়, কখন আসামি খালাস পায়, কখন আসামি মুক্তি পায়, এ বিষয়ে ফাইনাল টাচ নোটে কি থাকবে? চার্ট থাকবে, এবং সহজে বুঝিয়ে দিব ধারা সহ। অতএব একটু জাস্ট মনে রাখার চেষ্টা করেন, ফাইনাল টাচ নোটে এক জায়গায় পেয়ে যাবেন, মনে রাখতে সুবিধা হবে। 496, যে সকল ক্ষেত্রে জামিন গ্রহণ করা যাবে। এই তো গুরুত্বপূর্ণ সেকশন শুরু হয়ে গেল। আমরা এখন পড়ছি হচ্ছে অতিরিক্ত কার্যক্রম। অতিরিক্ত কার্যক্রম বলতে, জামিনটা হচ্ছে প্রসিডিউরের অংশ না। একজন অপরাধ করেছে, তাকে ধরে নিয়ে আসবে, তাকে জেলখানায় রেখে দিবে, তারপরে তার বিচার করা হবে, এই তো বিষয়। এখন যদি নির্দোষ ব্যক্তি ধরা পড়ে, সেক্ষেত্রে তাকে জেলখানায় রাখলে পরে যদি জানা যায় যে 1 বছর জেল খাটার মানে হাজত খাটার পরে সে খালাস পেল, তখন বিষয়টা কি ওই মানুষটার জন্য অন্যায় হবে। তাই কিছু কিছু ক্ষেত্রে আসামি বা অভিযুক্ত ব্যক্তির জামিন পাওয়া তার অধিকার, আর কিছু কিছু ক্ষেত্রে আদালতকে কনভিন্স করে জামিন নিতে হয়। তার মানে যেগুলো জামিনযোগ্য ধারা, সেগুলোতে জামিন পাওয়া আসামির অধিকার আইনগত। আর যেগুলো জামিনযোগ্য নয়, সেগুলো আদালতকে কনভিন্স করে, ঘটনা বর্ণনা করে, পরিস্থিতি বিবেচনায় তখন বিচারক জামিন দেন। তো জামিনটা কিন্তু রেগুলার প্রসিডিউর না, এটা একটা অতিরিক্ত প্রসিডিউর, যেটা আসামিকে দেওয়া হয়েছে সুবিধার্থে। তো বাদী পক্ষ বা প্রসিকিউশন পক্ষ চাই যে আসামি যেন জামিন না পায়, সবসময় মামলা হয়েছে মানে ভিতরে থাক। আর আসামি পক্ষ চাই যে হ্যাঁ মামলা হয়েছে, আমাকে জামিন দেন, আমি নিয়মিত হাজিরা দিব, আমি তো পালিয়ে যাচ্ছি না। এরকম থাকে দুই পক্ষের বক্তব্য। আচ্ছা, 496 ধারা থেকে জামিনের বিধান শুরু হচ্ছে। 496, 97 এবং 98, সাধারণত তিনটা ধারায় জামিনের বিষয় স্পষ্ট বলা আছে। যে সকল ক্ষেত্রে জামিন গ্রহণ করা যাবে, অর্থাৎ জামিন মঞ্জুর বা গ্রাহ্য করা যাবে, এখানে বেলিবুল সেকশনের বিষয়গুলো এখানে আসবে। মানে জামিনযোগ্য অপরাধের ক্ষেত্রে, জামিনের অযোগ্য অপরাধে অভিযুক্ত ব্যক্তি ব্যতীত, প্রথমে বলছে কি পয়েন্ট 1 বলেছে জামিনের অযোগ্য অপরাধে অভিযুক্ত ব্যক্তি ব্যতীত। এই কথাটাকে যদি উল্টিয়ে বলি, তাহলে কি হবে? জামিনযোগ্য অপরাধের ক্ষেত্রে আইনগত অধিকার বলে আসামিরা জামিন পেতে পারে। তার মানে জামিনের অযোগ্য অপরাধের অভিযোগ ব্যতীত মানে জামিনযোগ্যর ক্ষেত্রে ওসি কর্তৃক বিনা পরোয়ানায় গ্রেপ্তার বা আটক করা হলে, আদালতে হাজির করা হলে অর্থাৎ চালান দেওয়া হলে, অথবা আত্মসমর্পণ যদি করে সেক্ষেত্রেও, হাজির করা হলে অর্থাৎ অ্যারেস্ট করে হাজির করলে, অথবা আদালতে হাজির হয়ে মানে আত্মসমর্পণ করে, যে ক্ষেত্রে হোক না কেন। তার মানে আসামি সাধারণত দুই ধরনের হয়, একটা স্যারেন্ডার করা আসামি, আর একটা হচ্ছে কাস্টোডিয়ান আসামি, মানে কাস্টডিতে থাকে, যারা হাজতখানায় থাকে। হাজতে আসামি আদালতে উপস্থিত থাকে না, তার জামিন চাওয়া যায়। আবার আত্মসমর্পণ যে আসামি করে, সেটারও জামিন চাওয়া যায়। যখন রিটেন ক্লাস নিব এই বিষয়গুলো বুঝতে পারবে। রিটেন ক্লাসে যারা স্যারেন্ডার দেয় বা আত্মসমর্পণকৃত আসামির কিভাবে জামিনে দরখাস্ত করতে হয়, আবার যারা হাজতে থাকে তাদের জামিনে দরখাস্ত কিভাবে করতে হয়, এগুলো হাতে কলমে শেখানো হবে। তার মানে ফরম্যাট দিয়ে বুঝিয়ে দেওয়া হবে রিয়াল কিছু দরখাস্ত বা পিটিশন বা ড্রাফটিং বা মুস্তাবিদার মাধ্যমে। ওসির হেফাজতে বা আদালতের কার্যধারার যে কোনো পর্যায়ে, তার মানে এটা পুলিশের কাছে থাকুক মানে রিমান্ডের জন্য, বা এটা আদালতের কার্যধারায়
যে কোনো পর্যায়ে বলতে মানে মামলা যে কোনো পর্যায়ে থাকুক না কেন, সেটা তদন্ত সময় থাকুক বা তদন্ত শেষ হয়ে যাওয়ার পরে বিচার ফাইলে থাকুক না কেন, যে কোনো সময় জামিন দেওয়া যাবে। জামিন বা জামানত দিতে প্রস্তুত থাকলে, এখন জামিনদার শর্ত কি? বেল বন্ড দিতে হবে, স্থানীয় জামিনদার থাকতে হবে, এগুলো কিছু শর্ত থাকে বেসিক। সেই শর্তগুলো যদি পূরণ করে জামিন দিবে। এখন যদি জামিনদার না থাকে বা বেল বন্ড জমা না দেয়, তাহলে জামিন দিলেও তো সে জামিনের যে মঞ্জুর আদেশ সেটা বাতিল হয়ে যাবে, কারণ বেল বন্ড তো দিতেই হবে, জামিনে মুক্তি দিতে হবে। আচ্ছা, জামিনটা কি? জামিন বলতে দেখবেন যে যখন জামিন দেওয়া হয় বলছে যে 500 টাকার বন্ডে জামিন, 1000 টাকার বন্ডে জামিন, 5000 টাকার বন্ডে জামিন, এই ধরনের বক্তব্য প্রচার করা হয় যখন জামিন মঞ্জুর করা হয়। তো জামিন মঞ্জুর অর্থ হচ্ছে আসামি একটা বেল বন্ড দিবে, কোথায় দিবে? আদালতে জমা দিবে, এটাই হচ্ছে জামিন। মানে আসামি জামিন দিবে কোথায়? আদালতে জমা। জামিন বলতে জামানত বা বন্ড। তাহলে আসামি জামিন দিবে কোথায়? আদালতে। তার বিনিময়ে আদালত আসামিকে মুক্তি দিবে। তাহলে আদালত কি দিবে? মুক্তির আদেশ। আর জামিন কে দিবে? আসামি জামিন দেবে আদালতকে। এই বিষয়টা বুঝতে পারলেন কিনা? এটা শুনতে উল্টোর মতো লাগতে পারে। আচ্ছা, রুহুল, এ কে এম রুহুল ইসলাম, আপনি সম্ভব হলে মাইক অন করে কথা বলবেন। এর আগে কখনো মনে হয় কথা বলেননি আপনি। কামরুজ্জামান ভাই। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা শুনেছি যে আসামিকে আদালত জামিন দিয়েছে, এরকম কথা বলে না, প্রচলিত আছে? জি স্যার, বিষয়টা একটু ইন্টারেস্টিং, এর আগে তো এটাই জানতাম। হ্যাঁ, সবাই বলে যে জামিন দিয়েছে আদালত, হ্যাঁ জামিন দিয়েছে। জি মক্কেলকে জি ফোন করে দেয় যে আপনি তাড়াতাড়ি টাকা পয়সা নিয়ে আসেন, আদালত আসামিকে জামিন দিয়েছে, এ কথা বলে না? জি। তো জামিন দিয়েছে আদালত, এই কথাটা সম্পূর্ণ উল্টো। তাহলে হ্যাঁ, এখন সোজা তো কথা সেটাই কি হবে? দেখছি। সোজা কথা কি হবে? জামিন বলতে জামানত। জামানতের জামানতের সংক্ষিপ্ত হচ্ছে জামিন। ঠিক আছে? তো আচ্ছা, জামানত কেন আদালত দিবে? আদালতকে তো জামানত দিতে হবে। কি জামানত? ওই যে মানে একটা ওই বেল বন্ড দিচ্ছি, মানে ওই যে বেল 500 বন্ডে টাকা। উল্লেখ থাকে, ওই যে জি জি। বেল বন্ড 500 টাকা বা 1000 টাকা, যদি আসামি নিয়মিত হাজির না থাকে তাহলে এত টাকা জমা দিতে বাধ্য থাকিব, এভাবে বন্ডে লেখা থাকে না? বন্ডের ভাষা, জি জি। জামিন নামার ভাষা। তার মানে জি জামিন বা জামিন নামা বা বন্ড, যেটাই বলি না কেন, এইটা আসামি দিবে আদালতকে, আর আদালত দিবে হচ্ছে মুক্তির আদেশ। বুঝতে পেরেছেন? স্যার, তাহলে এই ক্ষেত্রে মুক্তি। হ্যাঁ, মুক্তি আ- বা জামিনের আর একটু আদেশ, আগে আপনি যেটাই বলেন না বলছিলেন কেন। খালাস এবং অব্যাহতি, ঠিক আছে, তাহলে মোটামুটি একটা ধারণা পাওয়া গেল আর কি। জামিনে আসামি কখনো খালাস বা অব্যাহতি পায় না। জামিনে আসামি মুক্তি। মুক্তি পায়। জাস্ট জাস্ট জি সে ভেতরে ছিল, জাস্ট বাইরে থাকার তাকে কি দিল? আইনগত পারমিশন দিল যে আপনি ঠিক আছে জেলের বাইরেই থাকবেন, কিন্তু নিয়মিত হাজিরা দিতে হবে। ঠিক আছে? নিয়মিত হাজিরার শর্তে মুক্তি দিবে। মানে এবং মামলায় কন্টেস্ট করতে হবে তাকে। বুঝতে পেরেছেন? জি। শর্ত হচ্ছে এক এক নম্বর শর্ত হচ্ছে ওসি বা আদালত উপযুক্ত মনে করলে, দেখেন এই যে এই পয়েন্টটা, নিয়মিত হাজিরার শর্তে, প্রথম শর্ত হচ্ছে নিয়মিত হাজিরা হতে হবে। আর জামিন গ্রহণ ব্যতীত বা জামিনদার ছাড়া, জামিন বা জামিনদার, জামিন বলতে বন্ড, আর জামিনদার বলতে গ্যারেন্টর। মানে একজন ব্যক্তি বা একাধিক ব্যক্তি, যেমন অ্যাডভোকেট তো একজন গ্যারেন্টর হিসেবে থাকেনি, সই দিতে হয়। এবং আরেকটা হচ্ছে একজন স্থানীয় লোকাল গার্ডিয়ান বা সিওরিটি থাকে বা গ্যারেন্টর থাকে, যে হ্যাঁ তিনি গ্যারেন্টার দিবেন, এ ব্যক্তি পালিয়ে যাবে না, যদি পালিয়ে যায় সে কোথায় পালাবে এই সম্পর্কে আমি তথ্য দিব, বা তাকে হাজির করার দায়িত্ব আমার। ঠিক আছে? মানে এটা পরিবার বা আত্মীয় স্বজন বাদেও যে কেউ একজন হলেই হচ্ছে আর কি। যে কোনো একজনই করে দেওয়া হয়, কিন্তু আত্মীয়দের মধ্যে করলে ভালো হয়। ঠিক আছে? আদালত ভেরিফাই করে না, কিন্তু উকিলের ভেরিফাই করা উচিত। যেমন আমি আমি যখনই কোনো বেল বন্ড সাইন করি, তখন স্থানীয় জামিনদার ওই আসামিকে ম্যানেজ করতে বলি, এবং আমি বলি যে ফ্যামিলির সদস্য হলে সবচেয়ে ভালো হয়। আমি সেটাই সবচেয়ে বারবার করার চেষ্টা করি। বুঝতে পেরেছেন? জি। তো এটা হলে এখানে রিস্ক, মানে আমাদের রিস্ক কম থাকে, ঝুঁকি কম থাকে। মুসলেকা সম্পাদন করলে,
মুসলেকা বলতে ওয়ান কাইন্ড অফ বন্ড, মুক্তি দিতে পারবেন। আচ্ছা, সাদিয়া সুলতানা, ফাইনাল টাচ নোটে আলাদা চার্ট থাকবে, আপনি যেটা জিজ্ঞাসা করছেন, তখন এই বিষয়টা রিভিশন ক্লাসে আবার আলোচনা করব। আর এই নোটে দেখেন বিভিন্ন জায়গায় বিষয়টা ছড়িয়ে আছে। তারপরে ছোট্ট করে বলি, যখন মামলা চার্জ গঠনের আগে মামলা শেষ হয়ে যায়, যেহেতু চার্জ গঠনই হয়নি, তখন এইটা কি হবে না, আসামি খালাস হবে না, এটা হবে কি, অব্যাহতি। আর যখন চার্জ গঠনের পর মামলা তুলে নেওয়া হবে, তখন আসামিকে খালাস দিতে হবে। আর যখন আপোষ নিষ্পত্তি হয়ে যাবে, তখনও আসামিকে খালাস দিতে হবে। আবার চার্জের সময় যদি আসামি পক্ষ ডিসচার্জের আবেদন দেয়, মানে অব্যাহতি প্রার্থনা করে, তখনও কিন্তু যদি চার্জ গঠন না হয়, তখন আসামি ডিসচার্জ হবে বা অব্যাহতি পাবে। আর যখন কেউ জামিন চাইবে, জামিন মানে জামিন মানে অব্যাহতিও চাচ্ছে না, খালাসও চাচ্ছে না, জাস্ট বাইরে থাকার প্রার্থনা করছে যে আমি মামলায় নিয়মিত হাজিরা দেবো, আমাকে বাইরে রাখেন, আমাকে আটকে রাখবেন না ইওর অনার, জেলখানায়। যখন আমার বিরুদ্ধে মামলা প্রমাণিত হবে, আমি যদি অপরাধী হই, তখন আমাকে জেল দিবেন, কিন্তু আপাতত আমাকে ছেড়ে দেন, আমি বাইরে থাকি, আমার সংসার আছে, বা আমি স্টুডেন্ট, আমার পড়াশোনা আছে। এইভাবে আমরা বিভিন্ন কারণ দেখিয়ে জামিন চাই। তাহলে জামিনে উদ্দেশ্য কি, আসামিকে মুক্ত করা, যদি জেলখানায় থাকে সেখান থেকে, হাজত থেকে বাইরে রাখা। অথবা স্যারেন্ডার দিলে ভয় থাকে, কখন স্যারেন্ডার দেওয়া হয়, যখন আসামি সমন পায়, সমনের দিন যদি উপস্থিত হয় তাহলে ওয়ারেন্ট বের হয় না, সমনের দিন অনুপস্থিত থাকলে সেদিনই ওয়ারেন্ট বের হবে, তখন তো পুলিশ ধরে নিয়ে আসবে। তো পুলিশ ধরার ভয়ে বা ওয়ারেন্ট বের হওয়ার ভয়ে আসামি নিজে থেকে আদালতে আত্মসমর্পণ করে। আপনার আত্মসমর্পণের উদ্দেশ্য কি যেন, জামিনে মুক্তি পায়। তাহলে এটা লিখে রাখেন যে আদালতকে জামিন দেয় হচ্ছে, জামানত দেয় হচ্ছে আসামি, আর আসামিকে দেয় আদালত মুক্তি। আপনি যদি এইভাবে বলতে চান কোনো মক্কেলকে, ভাই ভাই আমার জামিন হয়েছে কিনা, এভাবে প্রশ্ন করে, বা আমার বাবার বা আমার ভাইয়ের জামিন হয়েছে কিনা, মক্কেলরা এভাবে খোঁজ নেয়, তখন বলবেন যে হ্যাঁ, জামিনের দরখাস্ত মঞ্জুর হয়েছে। আপনি বলতে পারেন জামিনের দরখাস্ত মঞ্জুর হয়েছে, জামিন দিয়েছে না বলে জামিনের দরখাস্ত মঞ্জুর হয়েছে, এটা পারফেক্ট উত্তর হবে। অত্র ধারার বিধান 107, 107-এ কিন্তু আমরা পড়েছিলাম মুসলেকা, শান্তি রক্ষার মুসলেকা। এবং 117 ধারার বিধানকে প্রভাবিত করবে না। 117 আমি পড়াইনি, 117 ওয়ান কাইন্ড অফ মুসলেকাই আর কি, বন্ড আছে আর কি, কিন্তু বাস্তবে প্রয়োগ স্যার কম তাই মুসলেকা কি, পড়াইনি। স্যার বলেন। মুসলেকা কি থানা এবং আদালত দুই জায়গায় হয় স্যার মুসলেকা? হ্যাঁ, মুসলেকা দুই জায়গায় দেওয়া যায়। আচ্ছা মুসলেকা আমার কাছেও দেওয়া যাবে। আচ্ছা। যেমন আমাদের, আমার কাছে 90% স্টুডেন্ট ফুল পেমেন্ট দিয়ে ভর্তি হয়েছে, এবং 10% স্টুডেন্ট রিকোয়েস্ট করেছিল, স্যার এই মুহূর্তে তো 6,000 টাকা দিয়ে ভর্তি হওয়া সম্ভব হয়নি, 6,000 টাকা এই মুহূর্তে দিতে পারছি না, কিছু স্যার ডিউ রাখবেন, কিছু বকেয়া রাখবেন, আমি 4,000 বা 3,000 দিচ্ছি বা 5,000 দিচ্ছি, বাকিটা পরে নেবেন। তাহলে এটা আমার রিকোয়েস্ট করলো, এবং আমাকে বলে দিল স্যার আগামী 1 মাস বা 2 মাসের মধ্যে আমি বাকি টাকা দিয়ে দিব। দিস ইজ, মানে এটাও কিন্তু এক ধরনের কি বন্ড, বন্ড না, মানে অঙ্গীকার করা। বন্ড জি মানে কি, জি। অঙ্গীকার করা। আর শান্তি রক্ষার বন্ড 107 ধারে কিরকম দেয়, এক পক্ষ বললো আমাকে হুমকি দিচ্ছে, গালিগালাজ করছে, অশান্তি করছে, অপর পক্ষ এসে বললো আমি ভবিষ্যতে এগুলো করব না, এটাই বন্ড। মানে প্রতিশ্রুতি দেওয়া, বন্ড মানে কোনো কিছু প্রতিশ্রুতি দিয়ে লিখিত দেওয়া, বন্ড মানে লিখিত দেওয়া। গ্রামের ভাষায় এটাকে গদ বলে, গদ শব্দ শুনেছেন? হ্যাঁ এটা বলে আঞ্চলিক যে, শব্দ স্যার। হ্যাঁ, কাউন্সিলের শব্দ গদ লিখে দেওয়া, এটাও কিন্তু বন্ড, মানে কোনো প্রতিশ্রুতি মৌখিক ভাবে দেওয়া। ঠিক আছে। আচ্ছা, 497, 496 আমরা পড়লাম। যদি রিটেনে, রিটেনে এখান থেকে ক্লাস হয়, মানে সরি প্রশ্ন হয়, রিটেনে ক্লাস করাবো এগুলো ডিটেলসে। 96 হচ্ছে ভেলেবল সেকশন, আপনারা লিখে লিখে ফেলতে পারেন। 496 এর নিচে ভেলেবল সেকশনের ক্ষেত্রে বা ভেলেবল অফেন্সের ক্ষেত্রে, যেখানে জামিন আদালতের, যেখানে জামিন দিতে আদালত বাধ্য, এবং আসামি কিন্তু আইনগত অধিকার বলেই জামিন পায়, কারণ ভেলেবল সেকশন জামিন দিবেই, দাঁড়ালেই দিবে। যেমন চেকের মামলায় আসামি উঠতে না উঠতেই জামিনের দরখাস্ত মঞ্জুর,
500 টাকার বন্ডে মঞ্জুর, আসামি এখন উঠতেই পারেনি ডকে, মানে ওঠার আগে মঞ্জুর হয়ে যায়, কারণ বেলেবল সেকশন দিবেই। জামিনের অযোগ্য অপরাধের ক্ষেত্রে জামিন মঞ্জুর বা গ্রাহ্য, তার মানে 497টা আমাদের খুব গুরুত্বপূর্ণ ভাবে বুঝতে হবে। যেখানে আসলে জামিন দেয় না, নন বেলেবল সেকশন আছে, তাহলে 497 আপনারা লিখতে পারেন নন বেলেবল সেকশন বা নন বেলেবল অফেন্স। নন বেলেবল অফেন্স মানে যে অপরাধ করলে সাধারণত জামিন দেয় না, জামিনের অযোগ্য। রিসেন্টলি 2025 সালের 10 আগস্ট যে অ্যামেন্ডমেন্ট হয়েছে, মানে দ্বিতীয় অ্যামেন্ডমেন্ট 25 সালের, সেখানে কিন্তু একটা সেকশনকে বেলেবল থেকে নন বেলেবল করা হয়েছে, সেটা হচ্ছে পেনাল কোডের 325 ধারা। আগে পেনাল কোডের 325 ধারা বেলেবল সেকশন ছিল, কিন্তু বর্তমানে সেটা নন বেলেবল করে দেওয়া হয়েছে। কেন নন বেলেবল করে দেওয়া হয়েছে? মনে করেন একজন বাঁশের লাঠি দিয়ে আরেকজনের হাত ভেঙে যদি দেয়, হাড় ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দিয়েছে, বা একটা ইট দিয়ে আঘাত করে মাথায় একেবারে কি এমন ক্ষত, গভীর ক্ষত করে দিয়েছে, তো ইট হচ্ছে ধারালো অস্ত্র না, বাঁশের লাঠি ধারালো অস্ত্র না, লোহার রড, হকি স্টিক, মানে যেগুলো ধারালো না, এই ধরনের অস্ত্র বা এই ধরনের কোনো কিছু দিয়ে যদি গুরুতর আঘাত করে, অথবা ঘুষি মেরে কি গুরুতর আহত করে দিল। একজন ঘুষি মেরে কারো নাক ফাটিয়ে দিতে পারে না সহজে, নাকের যে আমাদের এখানে কি থাকে, হাড় বা অস্থি, তো নাকের হাড় বা অস্থি বলে নাকি তরুণ অস্থি বলে, হ্যাঁ তরুণ অস্থি। তো এখানে হালকা আঘাত করলে একটা ঘুষি দিলেই তো নাকের হাড় ভেঙে কাত হয়ে যাবে, অপারেশন ছাড়া তখন সেটা সোজা হবে না, এবং ফেস নষ্ট হয়ে যাবে, তাই নয় কি? তো কেউ যদি হাত দিয়ে বা বাঁশের লাঠি দিয়ে বা রড দিয়ে মেরে গুরুতর জখম করে ফেলে, সেটা যদি 10টা 20টা 100টাও সেলাই লাগে, তাও 325 ধারা, এবং এটা বেলেবল সেকশন ছিল আগে, তো সেটা চিন্তা করে এখন নন বেলেবল সেকশন করা হয়েছে সেটা। আগে জাস্ট 326 ছিল, তাই মামলা আমরা 326-এ করতাম, কিন্তু দেখা যাচ্ছে 326-এর কিছু নাই, মেডিকেল রিপোর্টে আসতো না। মেডিকেল রিপোর্টে আসতো ব্লান্ট উইপন, গ্রিভিয়াস হার্ট। হ্যাঁ, আলোচনা করছিলাম যে জামিন অযোগ্য যদি ধারা হয় বা অপরাধ হয়, সেক্ষেত্রে কিভাবে জামিন গ্রাহ্য হবে বা জামিন মঞ্জুর হবে সেটা। অর্থাৎ জামিন অযোগ্য গুরুতর যে ধারাগুলো, সেগুলোতেও যেমন আমি বিরতির আগে বলছিলাম যে আগে 325 ধারা, মনে করেন কেউ যদি ঘুষি দিয়ে কারো নাক ফাটিয়ে দেয় বা চোখ ক্ষতিগ্রস্ত করে ফেলে কোনো মারাত্মক অস্ত্র ছাড়া, যেমন ধারালো অস্ত্র ছাড়া। আবার মেডিকেল রিপোর্টের কথা বলছিলাম, এমসি, তো মেডিকেল সার্টিফিকেট, সেখানে যদি থাকে যে গ্রিভিয়াস হার্ট মানে হচ্ছে গুরুতর আঘাত উইথ ব্লান্ট উইপন, মানে ভোঁতা অস্ত্র, ব্লান্ট উইপন দিয়ে যদি গুরুতর আঘাত হয় তাহলে 325 হয়, সেটা বেলেবল ছিল। তো এরকমও হয় যে বাঁশের লাঠি দিয়ে বা লোহার রড দিয়ে হাত ভেঙে ফেলেছে, তারপরেও জামিন হয়ে যায়, কারণ এটা বেলেবল সেকশন। আর যদি চাকু দিয়ে গুরুতর আঘাত করে, একটু গভীর ক্ষত হয়, তাহলে ধারালো অস্ত্র, সেটা 326 হতো, তো 326 হলে জামিন পাওয়ার সমস্যা হতো, নন বেলেবল। তাই যেন বাঁশের লাঠি বা হয়তো বা হাত দিয়ে মেরে কাউকে গুরুতর আঘাত না দিতে পারে, এই কারণে 325 নন বেলেবল করা হয়েছে। এটা ভালো হয়েছে, এটাকে আমি খুব ভাবে সাপোর্ট করে, এবং বাস্তবে প্র্যাকটিস করতে গিয়েও আমি দেখেছি হ্যাঁ বাস্তবে এটা আসলে নন বেলেবল করা উচিত, সেটাই হয়েছে। আচ্ছা, 496 ধারার অনুরূপ ক্ষেত্রে, তার মানে একটু আগে বেলেবল সেকশনের কথা যেটা বললাম, অনুরূপ ক্ষেত্রে অনুরূপ উপায়েই জামিনে মুক্তি প্রদান করা যাবে, অর্থাৎ বেলেবলের মতো করেই জামিনে মুক্তি করা যাবে। কখন? যখন মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধে দোষী মর্মে বিশ্বাস করার মতো যুক্তিসঙ্গত কারণ থাকলে মুক্তি দেওয়া যাবে না। তার মানে জামিনে মুক্তি কখন দেওয়া যাবে সেটা বললো 96 ধারায়। 497 বলছে সাধারণত দেওয়া যাবে না, কিন্তু দেওয়া গেল 496 যেভাবে দরখাস্ত করতে হয় ওইভাবে দরখাস্ত করে নেওয়া যাবে। তবে মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড, এই ধরনের যেগুলো খুবই বড় বড় অপরাধ, যেমন পেনাল কোডে 10টি সেকশনে মৃত্যুদণ্ডের বিধান আছে, এবং যাবজ্জীবন আছে অনেকগুলো সেকশন। তারপরে এই পেনাল কোড বাইরেও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনেও অনেকগুলো সেকশন আছে, আপনার এই যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া যাবে। তারপরে রেপ, রেপ করলে নারী ও শিশু নির্যাতন দমন
আইন যেটা আছে সেটার আন্ডারে 9 ধারাতে আছে, 9-1, 2, 3 এই সেকশন গুলোতে আপনার মৃত্যুদণ্ড দেওয়ার বিধান আছে, যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার বিধান আছে। এছাড়াও আরো বেশ কিছু আইন আছে, সেগুলোতে মৃত্যুদণ্ড দেওয়া যায়। তো সেইগুলো যদি হয় সেই ক্ষেত্রে কিন্তু দেওয়াই যাবে না সেটা বলা হচ্ছে। শর্ত হচ্ছে মৃত্যুদণ্ড যাবজ্জীবন কারাদণ্ডের দণ্ডনীয় অপরাধে অভিযুক্ত ব্যক্তিও জামিনে মুক্তি পাবে যদি সে, তার মানে জামিনে মুক্তি পাবে, প্রথমে বলছে যে 496 মতো করে দেওয়া যাবে জামিন, কোনো সমস্যা নাই, কিন্তু মৃত্যুদণ্ড এবং কারাদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড হয় এরকম গুরুতর অপরাধ হলে দেওয়া যাবে না, প্লেন কথা। পরে আবার শর্ত জুড়ে দিচ্ছে যে এই ক্ষেত্রেও দেওয়া যাবে যদি আসামিরা এই নিচের 3 প্রকারের ব্যক্তি হয়। তাহলে নন বেলেবল সেকশন বা অজামিনযোগ্য ধারা বা অজামিনযোগ্য অপরাধের ক্ষেত্রেও কয় প্রকারের ব্যক্তি জামিন পেতে পারে? 3 প্রকারের ব্যক্তি জামিন পেতে পারে। তারা কারা? এক হচ্ছে 16 বছরের নিম্ন বয়স্ক কোনো মাইনর বয় অর গার্ল। তারপরে খ হচ্ছে স্ত্রীলোক। স্ত্রীলোক বলতে ওয়াইফ না, ওয়াইফ বলতে কোনো ব্যক্তির যে মানে সহধর্মিণী তাকে ওয়াইফ বলা হচ্ছে। ওয়াইফের বাংলাও স্ত্রী, কিন্তু স্ত্রী লোক আর স্ত্রী এক জিনিস নয়। স্ত্রী লোক বলতে মহিলাকে বোঝায়, মানে উইমেন, মহিলা বলতে উইমেন। অথবা 3 নম্বর হচ্ছে পীড়িত, সিক অর অক্ষম। সিক বলতে মানে সে মানুষ সুস্থ কিন্তু অসুস্থ অনেকদিন ধরে। আর অক্ষম বলতে সে হয়তো বা মানে বিকলাঙ্গ বা প্রতিবন্ধী। তাহলে হয় প্রতিবন্ধী অথবা সে সুস্থ মানুষ প্রতিবন্ধী নয়, কিন্তু সে কিছুদিন ধরে অসুস্থ, যতক্ষণ সে মামলা চলছে, এরকম ক্ষেত্রে তাদেরকে মুক্তি দেওয়া যাবে। আমরা সিভিলের ক্ষেত্রেও দেখলাম যে সিভিল প্রাইজনে থাকলে যদি সংক্রমণ রোগে সে অসুস্থ হয়, সেই ক্ষেত্রে যেন তার রোগটা অন্যান্য কয়েদিদের মধ্যে ছড়িয়ে না পড়ে, অন্যান্য যারা হাজতি তাদের মধ্যে ছড়িয়ে না পড়ে, তাহলে কিন্তু সবারই সমস্যা হবে, ঝামেলা সৃষ্টি হবে জেলখানার মধ্যে। তাই তাকে ছেড়ে দিতে হবে যেন সে বাইরে এসে প্রপারলি চিকিৎসা করতে পারে। আচ্ছা, 2টা শব্দ আমি বলি, এই 2টা শব্দের অর্থ ভালোভাবে বুঝে রাখেন। জুনিয়র হবেন, সিনিয়রদের তাহলে বকা শুনতে হবে না। কয়েদি, কয়েদি শব্দের অর্থ সাজাপ্রাপ্ত আসামি। আর আরেকটা হাজতি, হাজতি মানে যার বিরুদ্ধে মামলার বিচার চলছে, বিচার চলমান, মানে মামলা শেষ হয়নি, বিচারাধীন কোনো ব্যক্তি যদি জেলখানায় থাকে তাকে বলে হাজতি আসামি, মানে কাস্টডিতে থাকে। আর যদি তার বিচার হয়ে গেছে, রায় হয়ে গেছে, রায়ে সে সাজাপ্রাপ্ত আসামি, তখন তাকে বলে কয়েদি, মানে কয়েদ খাটছে, মানে জেল খাটছে, সাজা ভোগ করছে। তা 2 প্রকারের ব্যক্তি বা আসামি বা অপরাধী বা অভিযুক্ত ব্যক্তিরা কোথায় থাকে? জেলখানায় থাকে। একটা কনভিক্টেড আর একটা হচ্ছে অ্যাকিউজড। অ্যাকিউজড বলতে আসামি, অভিযুক্ত। জামিনের অযোগ্য অপরাধে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে যুক্তিসঙ্গত যথেষ্ট কারণ না থাকলে আরো তদন্তের প্রয়োজন হলে, অর্থাৎ ফার্দার ইনভেস্টিগেশনের দরকার, এই ব্যক্তি অপরাধ করেছে কি করেনি এটা বোঝা যাচ্ছে না, গুরুতর অপরাধ মনে হয় করেনি, এরকম যদি মনে হয় তাহলে ওসি অথবা আদালত জামিনে অথবা মুচলেকায় অর্থাৎ বন্ড সম্পাদনের মাধ্যমে মুক্তি দিতে পারে। তাহলে আদালত দেবে মুক্তি যদি বন্ড সম্পাদন করে আসামি, মানে বন্ড দিতে চায়, হ্যাঁ আমি বন্ড দিয়ে দিচ্ছি অনার, স্থানীয় জামিনদারও আছে, তাহলে জামিন মঞ্জুর হবে, অর্থাৎ জামিনের দরখাস্ত মঞ্জুর হবে, আসামি মুক্তি পাবে। উপধারা 1 ও 2 অনুসারে মুক্তি দিলে কারণ লিপিবদ্ধ করবেন, কেন জামিন মঞ্জুর করা হলো, আসামিকে মুক্তি দেওয়া হলো, এটা কারণ অবশ্যই লিপিবদ্ধ করবে আদালত। 2-4 বাক্য লিখবে যে কেন জামিন দেওয়া হচ্ছে। অর্থাৎ জামিন না দিলেও কিন্তু কারণ উল্লেখ করা থাকে, মানে নিজের আদেশকে জাস্টিফাই করার জন্য, যে কেন আমি জামিন দিলাম, কেন জামিন দিলাম না, মানে জামিন এর আদেশ দিলাম না বা জামিনের আদেশ দিলাম, মানে মুক্তির আদেশ দিলাম। যে জামিনের দরখাস্ত মঞ্জুর নাম মঞ্জুর করার যে যুক্তি সেটা কিন্তু লিপিবদ্ধ করতে হবে। কারণ বিচার সমাপ্ত বা সাক্ষ্য গ্রহণ শেষে, বিচার সমাপ্ত বলতে সাক্ষ্য গ্রহণ শেষ হয়ে গেলে সেটাকে বিচার বলে। আচ্ছা, বিচারের ইংরেজি কি? বিচারের ইংরেজি হচ্ছে ট্রায়াল, TRIAL, ট্রায়াল। ট্রায়াল মানে বিচার, আর ট্রায়াল মানে সাক্ষ্য গ্রহণ, সাক্ষ্য গ্রহণকে ট্রায়াল বলে, সেটাই বিচার। দেখবেন কিছু কিছু আদালত এর কজ লিস্টে লেখা থাকে বিচারের, লেখা থাকে বিচারের জন্য, বিচার মানে সাক্ষী গ্রহণের জন্য।
আবার কিছু কিছু আদালতে লেখা থাকে সাক্ষ্য গ্রহণ। সাক্ষ্য গ্রহণ মানে কিন্তু বিচার বা ট্রায়াল। ইংলিশে লিখলে ট্রায়াল বা টেকিং উইটনেস একই বিষয়। তাহলে সাক্ষ্য সমাপ্ত হবার পর বা বিচার শেষে রায় ঘোষণার পূর্বে দোষী নয় মর্মে যথেষ্ট যদি কারণ থাকে, তাহলে যতই ভয়াবহ অপরাধ হোক না কেন, রেপ কেস হোক, মার্ডার কেস হোক, আসামি হাজতে থাকলে রায় শ্রবণের উদ্দেশ্যে হাজির করা হলে জামিনদার ব্যতীত বা জামিনদার সহ অর্থাৎ মুচলেখা বা বন্ড সম্পাদনের মাধ্যমে মুক্তি দিতে পারবেন। যদি মনে করেন খুবই গুরুতর মামলা, আসামি 6 মাস 1 বছর জেলখানায় আছে, তাকে জামিন দেওয়াই হয়নি, দীর্ঘদিন ধরে সে হাজতে আছে, কিন্তু সাক্ষী নেওয়ার সময় আদালত বুঝতে পারছে এই লোক তো শুধু শুধু হাজতে আছে এতদিন, কিন্তু সাক্ষ্যে তো মনে হচ্ছে যে এই লোক কি পাবে বা এই আসামি খালাস পাবে। এটা যদি আদালত বুঝতে পারে, মানে দোষী নয় মর্মে যথেষ্ট প্রমাণ পাওয়া যাচ্ছে তার বিরুদ্ধে, সরি তার বিরুদ্ধে প্রমাণ পাওয়া যাচ্ছে না, তার মানে সে দোষী নয় এরকম মনে হচ্ছে আদালতের, তো আদালতের একটু সফট কর্নার তৈরি হবে ভিতরে, এবং আদালতকে আইন 497 ধারাতেও কিন্তু এই সফট কর্নার বা মনের মধ্যে একটু আসামির প্রতি দয়া আনার জন্য পারমিশন দিচ্ছে যে আপনি জামিন দিয়ে দেন, কারণ কিছুদিন পরে সে খালাসি পাবে। হাইকোর্ট, দায়রা জজ বা বিচারাধীন আদালত মানে ম্যাজিস্ট্রেট কোর্ট, যে কোনো ট্রায়াল কোর্ট, যে কোর্টে মামলার বিচার হচ্ছে মানে সাক্ষ্য গ্রহণ হচ্ছে, কোনো মামলায় আসামিকে জামিনে মুক্তি দিলে তাকে আবার গ্রেপ্তার করে হাজতে প্রেরণ করতে পারবেন, মানে জামিন ক্যান্সেল করে তার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করে আবার তাকে হাজতে দেওয়া যাবে। অর্থাৎ জামিন মঞ্জুর করারও যেমন ক্ষমতা আছে, জামিন বাতিল করারও ক্ষমতা আছে যদি শর্ত ভঙ্গ করে। তাহলে দুইটা জামিনের আমরা ধারা পড়লাম, এরপরে আমরা পড়বো 498। জামিন মঞ্জুর করা, এখানে দেখেন প্রথমে স্টার চিহ্ন আছে, তার মানে এখানে কি করা হয়েছে, একটা ছোট্ট সংশোধন হয়েছে। অর্থের পরিমাণ হ্রাসের ক্ষমতা বন্ডে উল্লেখিত যে অর্থ, ও যে 500 টাকার বন্ড, 1000 টাকার বন্ড, 2000 টাকার বন্ড, আচ্ছা এখানে দেখেন একটা কথা আমি লিখে দিয়েছি, মিস কেস বা বিবিধ মামলা। তো ফৌজদারি বিবিধ মামলা নং বা মিস কেস নং, ম্যাজিস্ট্রেট জামিন দিল না, দায়রা জজ আদালতে জামিন নিতে হয় মিস কেসের মাধ্যমে। মিস কেস কত ধারায় ফাইলিং করা হয়? 498 ধারা ফৌজদারি কার্যবিধির, মনে রাখবেন। মিস কেস বা বিবিধ মামলা এই শব্দগুলো সাধারণত সিআরপিসির 498 কোথাও লিখা নাই, বা এই সিআরপিসির কোথাও কিন্তু মিস কেস শব্দটা লিখা নাই। মিস হচ্ছে সংক্ষিপ্ত, এর পুরোটা যদি করে মিসসেলেনিয়াস, মিসসেলেনিয়াস কেস, বা বাংলা করলে বিবিধ মামলা বা বিবিধ মামলা, যেটাই বলি না কেন, উচ্চারণ যাই হোক না কেন। তো এটা কিন্তু 498 ধারায় কোনো ম্যাজিস্ট্রেট যদি জামিন নামঞ্জুর করে কারো, তো নামঞ্জুর আদেশের বিরুদ্ধে দায়রা জজ আদালতে মিসকেস করে জামিনের প্রার্থনা করা হয়। মিসকেস মানে জামিনের দরখাস্ত এক্ষেত্রে। আবার যদি দায়রা জজ নামঞ্জুর করে, দায়রা জজের আদেশের বিরুদ্ধে কোথায় যেতে হবে? মহামান্য হাইকোর্ট বিভাগে মিসকেস করে জামিনের দরখাস্ত করা। এই হচ্ছে ফ্যাক্ট। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, মিসকেস কি শুধুমাত্র আসামি পক্ষ করতে পারবে, বাদী পক্ষ করতে পারবে না? হ্যাঁ পারবে। যদি ম্যাজিস্ট্রেট কারো জামিন মঞ্জুর করে এবং এতে খুব মন খারাপ হয় বাদী পক্ষর, মানে সংক্ষুব্ধ হন, তাহলে যেমন নামঞ্জুর করলে নামঞ্জুর আদেশের বিরুদ্ধে মিসকেস করে জামিন চাওয়া যাবে দায়রা জজের কাছে, ঠিক উল্টোটাও, ভাইস ভার্সা, বাদী পক্ষও কিন্তু জামিন নামঞ্জুর চেয়েও কিন্তু, মানে জামিনের দরখাস্ত দিয়েছে ম্যাজিস্ট্রেট কোর্টে, সেটা মঞ্জুর হয়েছে, এই মঞ্জুর আদেশের বিরুদ্ধেও দায়রা জজে জামিন বাতিলের আবেদন করতে পারবে। সেটাও এক ধরনের বিবিধ মামলা বা মিসকেস, ওয়ান কাইন্ড অফ মিসসেলেনিয়াস কেস। তার মানে মিসকেস আসামি করতে পারবে, বাদী পক্ষ করতে পারবে। আসামি পক্ষ করবে জামিনের আবেদন হিসাবে, জামিন চাইবে, প্রার্থনা করবে। আর বাদী পক্ষ যদি মিসকেস করে, মানে প্রসিকিউশন পক্ষ বা ফরিয়াদি পক্ষ, নালিশকারী পক্ষ যারা মামলা করেছে, তারা যদি মিসকেস করে, তাদের উদ্দেশ্য হচ্ছে জামিন বাতিলের, যেটা আসামিকে অলরেডি ম্যাজিস্ট্রেট কোর্ট করে দিয়েছে। তেমনি হাইকোর্টে মিসকেস করেও জামিন বাতিল চাওয়া যায়। এইটার প্র্যাকটিস খুব কম, অনেকেই এটা জানেন না বা বুঝেন না, বা প্র্যাকটিস জানলেও এটার খুব একটা চলে না। আমিও কিছু মামলায় অবশ্যই এই ধরনের জামিন বাতিলের প্রার্থনা করে আমি জামিন বাতিল করতে পেরেছি। যেমন একটা নারী শিশু মামলাতে আমি জামিন বাতিল করতে পেরেছিলাম মিসকেস করে। আচ্ছা, সম্পাদিত বন্ডে অর্থের পরিমাণ মামলার যথাযথ পরিস্থিতি বিবেচনা পূর্বক নির্ধারণ করতে হবে, যা অত্যাধিক হবে না।
হাইকোর্ট বা দায়রা জজ যে কোনো ব্যক্তিকে যে কোনো ক্ষেত্রে আপিল থাকুক বা না থাকুক ওই ক্ষেত্রে জামিন মঞ্জুর করতে পারবেন। এই যে গাঢ় করে দিয়েছি, এটাই হচ্ছে মিস কেসে যে কোনো মামলার ক্ষেত্রে, সেটা মার্ডার কেস হোক, রেপ কেস হোক, বা এর থেকে ভয়াবহ হোক, এই ক্ষেত্রে হাইকোর্ট বা দায়রা জজ যে কোনো ব্যক্তিকে জামিন মঞ্জুর করতে পারে 498 ধারা। এটা নিশ্চয়ই নন বেলেবল সেকশন, বেলেবল হলে তো ম্যাজিস্ট্রেট করে দিয়ে দিত। তাহলে যত বড় ধরনের মামলা হোক, নন বেলেবল সেকশনে হোক না কেন, 497 এর ক্ষেত্রে শুধুমাত্র 3 প্রকারের ব্যক্তি কিন্তু জামিন পেতে পারে। এখানে 497 একটু সফট কর্নার তৈরি হয়েছে এই 3 জন ব্যক্তির ক্ষেত্রে। তো 498 হচ্ছে যে কোনো ব্যক্তি, সেটা পুরুষও হতে পারে, আবার সুস্থ ব্যক্তি হতে পারে। 498 মিস কেস করে দায়রা জজ বা হাইকোর্ট যে কোনো ব্যক্তিকে জামিন দিয়ে দেয়। দেখেন, ছোটখাটো মামলা ম্যাজিস্ট্রেট কোর্ট জামিন দিয়ে দেয়, মাঝারি মামলা দায়রা জজ জামিন দিয়ে দেয়, খুব গুরুতর মামলা হাইকোর্ট জামিন দিয়ে দেয়, কারণ অ্যাবসলিউট ক্ষমতা দেওয়া হয়েছে ফৌজদারি কার্যবিধির 498 ধারায়। বলে না যে এখানে জামিন হবে না, হাইকোর্ট থেকে জামিন করে আনতে হবে। তো এটাই হচ্ছে 498 ধারা কথা বলা হয়। বন্ডে অর্থের পরিমাণ হ্রাস করতে পারবেন যদি কোনো মামলায় বন্ড অত্যাধিক করে ফেলে, সেক্ষেত্রে কিন্তু মিসকেস করেও এই বন্ড কমানো যাবে। আগাম জামিন, আগাম জামিন এই বিধানটা কিন্তু অ্যান্টিসিপেটরি বেল বলা হয় ইংরেজিতে। অ্যান্টিসিপেটরি বেল বা আগাম জামিন গ্রেপ্তার পূর্ব জামিন, অর্থাৎ একজন আসামি সন্দেহ করছে অ্যারেস্ট হতে পারে, মামলা হয়েছে, মামলা হয়েছে, তার মাথার উপরে গ্রেপ্তারি পরোয়ানা আছে, এই ধরনের ক্ষেত্রে, অর্থাৎ যদি পুলিশের কাছে মামলা হয় তাহলে তো গ্রেপ্তারি পরোয়ানা ছাড়াই পুলিশ অ্যারেস্ট করতে পারে। তো এই ক্ষেত্রে, অথবা আদালতে মামলা হয়েছে, তার বিরুদ্ধে আদালত থেকে ওয়ারেন্ট ইস্যু করেছে, যে কোনো ক্ষেত্রে, অর্থাৎ ওয়ারেন্টের আসামি হোক বা কোনো কারণে সে অ্যারেস্ট হতে পারে, এই ধরনের ক্ষেত্রে অ্যান্টিসিপেটরি বেল চাওয়া যাবে কোথায়? হাইকোর্টে। প্র্যাকটিস হচ্ছে হাইকোর্টে, কিন্তু আগে দায়রা জজেও অ্যান্টিসিপেটরি বেল চাওয়া যেত, কিন্তু বর্তমানে সে প্র্যাকটিস নাই। এখন শুধুমাত্র হাইকোর্টে অ্যান্টিসিপেটরি বেল চাওয়া যায়। তো আগাম জামিন বা অ্যান্টিসিপেটরি বেল সম্পর্কে ফৌজদারি কার্যবিধির কোথাও বলা নাই। আমি 498 ধারার ভিতরে এই জ্ঞানটুকু আপনাদের দিয়ে দিচ্ছি। কেন? কারণ বাস্তবে অ্যান্টিসিপেটরি বেল বা আগাম জামিন সম্পর্কে মানে ব্যাপক ধারণা আছে এবং প্র্যাকটিস আছে, এবং রিটেনেও এবং ভাইভাতেও কিন্তু আগাম জামিন সম্পর্কে প্রশ্ন আসে, রিটেনেও প্রশ্ন আসে, কিন্তু এমসিকিউ প্রশ্ন আসতে পারে, কিন্তু ইতিপূর্বে খুব একটা আসেনি আগাম জামিন সম্পর্কে এমসিকিউ। কিন্তু আপনাদের বাস্তবে যেটা আগাম জামিনের প্র্যাকটিস আছে সেটা কিন্তু 498 ধারায় অনুসারে হচ্ছে, কারণ হাইকোর্ট অ্যান্টিসিপেটরি বেল দিচ্ছে 498 ধারা অনুসারে। আচ্ছা, এখন অ্যান্টিসিপেটরি বেলটা হচ্ছে যদি গ্রেপ্তার হয়ে যায় তাহলে আর অ্যান্টিসিপেটরি বেল চাওয়ার কোনো বিধান নাই, তখন মিস কেসে যেতে হবে। আর যদি গ্রেপ্তার না হয়, সরাসরি কোথায় যেতে হবে? হাইকোর্টে যেতে হবে। মনে করেন আমি একটা আমার বাস্তব মামলার উদাহরণ দিই। আসামি আমার কাছে আসছে একটা মামলায়, তো গুরুতর মামলা, অস্ত্র নিয়ে একজন ব্যক্তিকে গুলি করেছে, গুলি লাগেনি কিন্তু অস্ত্র দিয়ে গুলি করেছে, ভয়াবহ মামলা, এবং ককটেল ফুটিয়েছে একজন নেতার বাড়ির সামনে। এটা গত বছরের নভেম্বরের দিকের ঘটনা, 2024, 2000, 2024 সালের, সরি 2023 সালের, 2023 সালে নভেম্বরের দিকের ঘটনা, অর্থাৎ আওয়ামী লীগ সরকারের আমলেই এই ঘটনাটা ঘটে। তো মামলা আমার কাছে আসে, এবং অপরপক্ষ বলছে যে তারা আওয়ামী লীগের নেতাদের সাথে খুব উঠাভাসা করে, মানে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত, বলছে যে আমরা ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে জামিন নিয়ে নিব। এত বড় ঘটনা, বলছে ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে জামিন নিয়ে নিবে, তাদের খুব সেটিং আছে, জানাশোনা আছে। তা আমি বললাম ঠিক আছে, তাহলে জামিন ধরছি, বলেন কোন কোন সিনিয়রকে সাথে রাখতে হবে। তারা বললো এই সিনিয়রকে সাথে রাখবেন, রাখলাম। ম্যাজিস্ট্রেট কোর্ট তো জামিন দিবে না, জামিন দিলে তো চাকরি থাকবে না এই ধরনের মামলায়। তো ম্যাজিস্ট্রেট কোর্ট জামিন দিল না, তো বলছে তাহলে কোথায় হবে জামিন? হাইকোর্ট। তারপরে ম্যাজিস্ট্রেট কোর্ট জামিন না দিলে ভিতরে ঢুকে যাবে, কারণ তারা কি করবে, সারেন্ডার দিয়েছে যেহেতু। আচ্ছা, না না, সরি সরি, একটু ভুল হলো। মামলাটা যখন আমার কাছে আসলো তখন আসামিরা পালিয়ে বেড়াচ্ছে, থানায় জিআর মামলা হয়েছে, তখন আমি বললাম ভাই হাইকোর্ট থেকে জামিন করে নেন, এটা কিন্তু দায়রা জজও দিবে না, ম্যাজিস্ট্রেট কোর্ট তো দিবেন না। তো না, ম্যাজিস্ট্রেট কোর্টে আমরা জামিন করে নিব, এভাবে বলছে। তো এইভাবে 3 দিন আগে আমার সাথে আলোচনা হলো, আমি হাইকোর্ট থেকে জামিন
অ্যান্টিসিপেটরি বেল বা আগাম জামিন করে দিব বললাম। তো না শুনে তারা ঘুরে বেড়াচ্ছে একটু দূরে দূরে, বাড়ির আশেপাশে না। তারা 3 দিন পরে অ্যারেস্ট হয়ে গেল। এখন অ্যারেস্ট হওয়ার পর আমার কাছে আসছে, ভাই এখন আগাম জামিন করে দেন হাইকোর্ট থেকে। তো বললাম অ্যারেস্ট হওয়ার পরে তো আগাম জামিন হাইকোর্ট থেকে হয় না। তো পদ্ধতি কি? এখন ম্যাজিস্ট্রেট কোর্টে জামিন ধরতে হবে। ম্যাজিস্ট্রেট কোর্ট যদি জামিন না দেয় তাহলে নামঞ্জুর হবে। এই নামঞ্জুর আদেশের বিরুদ্ধে দায়রা জজে যেতে হবে। দায়রা জজ যদি জামিন না দেয় তারপরে হাইকোর্টে যেতে হবে। তার মানে এই নিচ থেকে উপরের দিকে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উঠতে হবে। তাছাড়া সরাসরি হাইকোর্টে লিফট দিয়ে ওঠার আর সুযোগ নেই। অ্যান্টিসিপেটরি বেল হচ্ছে লিফট দিয়ে ওঠার মতন, সরাসরি হাইকোর্টে। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো অ্যান্টিসিপেটরি বেল হচ্ছে অ্যারেস্ট হয়ে যাওয়ার পরে আর সুযোগ নেই, অ্যারেস্ট হয়ে যাওয়ার আগেই সুযোগ থাকে। আচ্ছা, এখানে স্টার দেওয়া আছে, তার মানে এই যে শেষের যে লাইন যেটা ইয়েলো হাইলাইট করব, এটা অ্যামেন্ডমেন্ট হয়েছে। আদালত আসামিকে জামিনে মুক্তি প্রদানকালে তার পলায়ন রোধ ও অসদাচরণ মানে সদাচরণ নিশ্চিন্তের জন্য শর্ত আরোপ করতে পারে। অর্থাৎ এর আগে এই কথাটা ছিল না। অর্থাৎ সে যেন পালিয়ে না যায় এবং সে যেন সদাচরণ করেন, মানে বাইরে বের হয়ে যেন কোনো ঝামেলা না করে অপর পক্ষের সাথে, বা নতুন কোনো অপরাধে জড়িয়ে না পড়ে। এই কারণে বন্ডে হয়তো বা এক্সট্রা কোনো কথা যুক্ত করতে পারে, বা আলাদা কোনো 300 টাকার স্ট্যাম্পে হোক বা কোনো ডেমিতে হোক আলাদা কোনো মুচলেকা নিয়ে নিতে পারে বা শর্ত আরোপ করতে পারে। অথবা আদালত কি করতে পারেন, যে লিখিত কোনো কিছু নিলেন না, কিন্তু তাকে মুখে বলে দিলেন যে আপনাকে পলায়ন করা যাবে না এবং আপনার আচরণ খারাপ করা যাবে না, নতুন কোনো অপরাধে জড়ানো যাবে না। এই কথাটা কোথায় লিখতে পারেন? ওনার যে জামিন মঞ্জুরের আদেশে আদেশের সাথে যুক্ত করে দিতে পারেন। এইটা 498 ধারায় বিচারকদের জন্য একটা নির্দেশনা হিসাবে যুক্ত করা হয়েছে, অ্যামেন্ডমেন্ট করা হয়েছে। আচ্ছা, এরপরে চলে যাই আমরা 499। আসামি ও জামিনদারের মুচলেকা বা জামিননামা বা বন্ড বন্ড সম্পর্কে আলোচনা করা হয়েছে। বেল মিনস সাম অফ মানি। আচ্ছা, 499 ধারার মধ্যে একটা কথা আছে, বেল শব্দের অর্থ কি? বেল মানে জামিন, আর এটা বলছে বেলস মিনস সাম অফ মানি। যদি প্রশ্ন আসে কখনো যে বেল শব্দের অর্থ কি বা জামিন শব্দের অর্থ কি, তো এটার অর্থ হবে হচ্ছে সাম অফ মানি, মানে কিছু সংখ্যক টাকা বা অর্থ, যেটা সেকশন 499 এর সাবসেকশন 1-এ আছে। তার মানে এই টাকা দিতে চাইবে হচ্ছে আসামি আদালতকে, আর আদালত তার বিনিময়ে আসামিকে মুক্তি দিবে। জামিনে বা নিজ মুচলেকায় মুক্তি দেওয়ার পূর্বে পুলিশ বা আদালত যেরূপ পর্যাপ্ত মনে করেন সেরূপ পরিমাণের অর্থের একটি মুচলেকা বা বন্ড সম্পাদন করাবেন। কাকে? আসামিকে। এবং এই বন্ডটাই, যেটা আমরা টাকা দিচ্ছি না, টাকার পরিবর্তে বন্ড দিচ্ছি। যেমন মনে করেন আমার কাছ থেকে একজন কি পাবে? টাকা পাবে, বা আমি কারো কাছ থেকে টাকা পাবো। সে আমাকে সরাসরি ক্যাশ দিতে পারে, অথবা সে যদি তার সাথে আমার লেনদেন ভালো হয় আমাকে কি করতে পারে? চেক দিতে পারে। তো চেকও কিন্তু একটা টাকার বিকল্প। তো এই যে বন্ড বা বেল বন্ড বা মুচলেকা, এটাও কিন্তু টাকারই বিকল্প। সেখানে টাকার পরিমাণ উল্লেখ থাকে। তার মানে যদি লেখা থাকে 2000 টাকার বন্ড, তো কেউ যদি পলাতক হয়ে যায়, তো এই যে স্থানীয় জামিনদার এবং অ্যাডভোকেট, তাদের উপর এই লাইবিলিটি তৈরি হয় যে আসামি পালিয়ে গেলে এই 2000 টাকা স্থানীয় জামিনদার এবং অ্যাডভোকেট তারা ম্যানেজ করে আদালতে দিবে। এখন ওই স্থানীয় জামিনদার দিবে না অ্যাডভোকেট দিবে, সেইটা অনেক সময় ধোঁয়াশার বিষয়, যে স্থানীয় জামিনদার তার উপরে লাইবিলিটি তৈরি হয়। সাধারণত রাজশাহী বারে এরকম হয় না যে আসামি পালিয়ে গেলে ওই মুচলেখা স্থানীয় জামিনদারকে দিতে হয়। কিন্তু আমি যতটুকু শুনেছি সম্ভবত খুলনা আদালতে এই ধরনের প্র্যাকটিস আছে। যারা স্থানীয় জামিনদার হয় তারাও নাকি কিছু কি মানে টাকা পয়সা পায়, অনেকটা বেতন পাওয়ার মতো, ভাতা পাওয়ার মতন। এবং যদি কোনো আসামি পালিয়ে যায়, উপযুক্ত স্থানীয় জামিনদার যদি তাকে এনে দিতে না পারে, তাহলে বন্ডে উল্লেখিত টাকা ওই স্থানীয় জামিনদার আদালতে জমা দিতে বাধ্য হয়। খুলনার কেউ থাকলে লাইভ ক্লাসে থাকলে হাত উত্তোলন করেন, অথবা যারা ইউটিউবে আমার ভিডিও দেখবেন এই বিষয়টা আমাকে একটু কমেন্ট করবেন যে খুলনা আদালতে এরকম প্র্যাকটিস আছে কিনা, যে যদি আসামি পালিয়ে যায় বেল বন্ডে উল্লেখিত টাকা কাকে দিতে হয়, স্থানীয় জামিনদারকে না আদালতকে? এই ধরনের প্র্যাকটিস আছে কিনা। আচ্ছা, এরপরে জামিনে মুক্তির ক্ষেত্রে এক বা একাধিক জামিনদার, মানে স্থানীয় জামিনদার বা গ্যারেন্টর নিম্ন শর্তে বন্ড সম্পাদন করবেন। 1 নম্বর হচ্ছে বন্ডে উল্লেখিত সময়ে ও স্থানে আসামি নিয়মিত হাজিরা দেবে, অর্থাৎ হাজির করার দায়িত্ব জামিনদারের বা গ্যারেন্টরের।
ভিন্নরূপ নির্দেশ না দেওয়া পর্যন্ত উক্তরূপ হাজিরা দিতে থাকবে। মানে হাজিরার জন্য মাপ না করা পর্যন্ত বা তা অব্যাহতি না পর্যন্ত, খালাস না পাওয়া পর্যন্ত, মামলা শেষ না হওয়া পর্যন্ত হাজিরা দিতেই থাকবে। মানে বন্ডের কার্যক্রম চলতেই থাকবে। আরো শর্ত হচ্ছে, অভিযোগের জবাব দিতে আহ্বান করা হলে হাইকোর্ট, দায়রা জজ বা অন্য আদালতে আসামিকে হাজির হতে হবে। 3 নম্বরে এখানেও অ্যামেন্ডমেন্ট হয়েছে, আসামি নিজে আইনজীবী বা আদালতে অনুমোদিত অনলাইন সিস্টেমের মাধ্যমে আদালতে জামিননামা বা বন্ড জমা দেওয়া যাবে। তার মানে এই অনলাইনের বিষয়টা 25 সালে যুক্ত হয়েছে। জাতীয় পরিচয়পত্র নম্বর বা অন্য উপযুক্ত উপায়ে জামিনদারের পরিচয় ও যোগ্যতা যাচাই করা যাবে। মানে জামিনদার ভুয়া না সে অরিজিনাল বাস্তব মানুষ, সেটার জন্য তার এনআইডি নাম্বার যাচাই করা যেতে পারে। এ যাবৎ পর্যন্ত এনআইডি নাম্বার যাচাই আমি এখন পর্যন্ত দেখছি না। তবে স্থানীয় জামিনদারের এনআইডি নাম্বারটা কিন্তু জামিনদারের নাম ঠিকানার সাথে যুক্ত হতে পারে, যদি আদালত এগুলো পুরোপুরি ভাবে এই 499(3) যে সাবসেকশন সেটা যুক্ত করতে চান। তাহলে স্থানীয় জামিনদারের এনআইডি নাম্বার দিয়ে দিতে হবে। যেমন সিভিল মামলা ফাইলিং এর সময় বাদীর এনআইডি নাম্বার দেওয়া বাধ্যতামূলক। ধারা 500, হেফাজত থেকে মুক্তি। হেফাজত বলতে হচ্ছে জেলখানা থেকে মুক্তি। হাজত বা জেল হতে আসামি মুক্তি। বন্ড সম্পাদনের পর আসামি সঙ্গে সঙ্গে মুক্তি পাবে আদালতে হাজির থাকলে। মানে স্যারেন্ডার করা যদি থাকে তাহলে সঙ্গে সঙ্গে মুক্তি পাবে। অথবা আরেকটা বিষয়, হেফাজত থেকে মুক্তি বলতে মনে করেন আজকে ধার্য তারিখ, আসামিকে আদালতে হাজির করা হয়েছে হ্যান্ডকাপ পরিয়ে, আসামি কাঠগড়ার ভেতরে বসে আছে, মামলা ডাকা হলো, সে দাঁড়ালো, তাহলে ধার্য তারিখে আসামি পক্ষ ওই হাজতি আসামির জামিনের প্রার্থনা করেছেন এবং ওই দিন যদি জামিন মঞ্জুর হয় তাহলে তাকে আর কি করা হবে না, জেলখানায় পাঠানো হবে না। সেখান থেকে আদালত বলবে যে ঠিক আছে, তাকে হ্যান্ডকাপ খুলে দেন, আর তাকে হাজতে যেতে হবে না, সে কোর্ট থেকে এখন বের হয়ে বাসায় যেতে পারবে। তাহলে হাজতে থাকলে জামিন মঞ্জুরকারী আদালত জেলের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে কি করবেন, মুক্তির আদেশ দান করবেন, যেটাকে রিলিজ অর্ডার। রিলিজ অর্ডার শব্দটা আমরা খুব ভালোই জানি, কিন্তু মুক্তির আদেশ দান, মুক্তির আদেশ দানটাই ইংরেজি হচ্ছে রিলিজ অর্ডার। যদি আসামি জেলখানায় থাকে, তার যদি জামিন হয়, তাহলে দুইটা জিনিস আদালতে যায়, একটা বেল বন্ডের কপি এবং এই রিলিজ অর্ডার। রিলিজ অর্ডারের মেন কপি যায়, আর বেল বন্ডের ফটোকপি যায়। এটা নিয়ে চলে যায় কোর্টের যারা কর্মচারী আছে, তারা নিয়ে চলে যায় কার কাছে, জেলারের কাছে জমা দেয়। তখন চেক করে দেখে যে হ্যাঁ, এই মামলায় এই নামের আসামি আছে কিনা। মিললে তখন জেলখানার বাইরে একটা বড় বোর্ড থাকে, ডিজিটাল বোর্ড, এলইডি, সেখানে নাম ভেসে ওঠে যে এই নামের ব্যক্তি আজকে মুক্তি পাবে। তখন তার আত্মীয় স্বজনরা বাইরে দাঁড়িয়ে থাকে তাকে রিসিভ করার জন্য। এই হচ্ছে রিলিজ অর্ডার। আদেশে প্রাপ্তির পর, আদেশ প্রাপ্তির পর জেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা, এখানে আদেশে একার কেটে দিলে ভালো হবে মনে হয়। আদেশ প্রাপ্তির পর মানে জেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা বা অফিসার, মানে জেলার আসামিকে মুক্তি দিবে। আদালত আদেশ দিয়েছে, আদালতের আদেশ তো শুনতেই হবে। অন্য মামলায় আটক থাকলে মুক্তি দাবি করা যাবে না। মনে করেন একটা আসামির বিরুদ্ধে 2টা 3টা মামলা আছে, তো সবগুলো মামলায় সে যদি জামিন পায়, যেমন মুক্তির জন্য সকল মামলায় জামিন পাওয়া আবশ্যক। 2টা মামলা আছে, 2টাতেই জামিন পেতে হবে, তাহলে সে মুক্তি পাবে। একটা মামলায় জামিন আছে, একটা মামলায় মুক্তির আদেশ পেল, ঠিক আছে, মুক্তির আদেশ সে পেন্ডিং থাকবে। কিন্তু আরেকটা মামলায় তো সে জামিন পায়নি বা মুক্তির আদেশ পায়নি, তাহলে মানে ওই মামলায় তাকে জামিন মঞ্জুর করা হয়নি বা মুক্তির আদেশ দেওয়া হয়নি। তাহলে সবগুলো মামলায় যদি মুক্তির আদেশ পায় বা মানে জামিন, এখানে দেখেন মুক্তির জন্য সকল মামলায় জামিনের আদেশ পাওয়া আবশ্যক। এখানে আদেশ শব্দটা লিখে দিবেন, জামিনের আদেশ, জামিন পাওয়া না, জামিন দেওয়া। তো পার্ট 8 শেষ হলো। এখনই আমরা পার্ট 9 শুরু করব। পার্ট 9 হলেই আজকে শেষ হয়ে যাবে। পার্ট 9 ধারা 503 থেকে 565 গুরুত্বপূর্ণ সেকশনগুলি আলোচনা হবে, সকল সেকশন তো আলোচনা করছি না। 503 সাক্ষীর জন্য কমিশন, এগুলো অতিরিক্ত কার্যক্রম বা সাপ্লিমেন্টারি প্রসিডিং আলোচনা হচ্ছে। সব মামলায় এগুলো কাজে লাগে না, আসে না। কমিশন সব মামলায় লাগে না, রেয়ার কেসে কমিশন লাগে। গঠন ও কার্যবিধি, কোনো অনুসন্ধান বা বিচার বা অন্য কোনো কার্যক্রমে ন্যায় বিচারের স্বার্থে
কোনো সাক্ষীর জবানবন্দি গ্রহণের প্রয়োজন হলো, সাক্ষ্য আইন আমরা এরপরে শুরু করব আগামী শনিবার থেকে। তখন যখন 32 ধারা পড়বো তখন 32 ধারার সাথে কমিশন শব্দটা আপনারা কিছুটা মিল পাবেন। আবার আমরা সিভিলের ক্ষেত্রেও দেখলাম দেওয়ানি কার্যবিধিতে সাক্ষীকে হাজির করা সম্ভব না হলে বা বিলম্ব হলে বা ব্যয়বহুল হলে বা অসুবিধা হলে, মনে করেন সাক্ষী যদি কোনো আর্মির অফিসার হয় বা ফোর্স হয়, তো তার আসা সমস্যা, নিয়মিত সে আসতে পারবে না, সাক্ষী দিতে আদালতে আসলে সে ছুটি পাবে না, এই ধরনের সমস্যা বা আরো অন্য কারণ হতে পারে। আদালত এক জায়গায় এবং সে থাকে অন্য জায়গায়, দেশের বাইরেও থাকতে পারে। তো সেক্ষেত্রে তার কাছে আদালতের একটা প্রতিনিধি চলে যাবে যে সাক্ষী গ্রহণ করবে। সাক্ষীকে হাজির হতে রেহাই এবং অব্যাহতি দিয়ে সাক্ষী যে ডিএম মানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা সিএমএম বা সিজিএম এর অধিক্ষেত্রে বসবাস করে উক্ত ম্যাজিস্ট্রেট বরাবর এমএম বা সিজিএম বা দায়রা বা হাইকোর্ট কর্তৃক কমিশন দেওয়া যাবে। তাহলে কমিশন দেওয়ার ক্ষমতা কার কার আছে? এমএম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, সিজিএম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, দায়রা জজ মানে সেশন জাজ এবং হাইকোর্ট ডিভিশন বা মহামান্য হাইকোর্ট বিভাগের এই চার আদালতেরই কমিশন দেওয়ার ক্ষমতা আছে। সাক্ষী ইউকে বা কমনওয়েলথ স্টেটে যদি থাকে বা সাক্ষী যদি বার্মাতে থাকে, বার্মা মানে বর্তমান মিয়ানমার, বা রিসিপ্রোকাল সম্পর্কযুক্ত দেশে বসবাস করে। রিসিপ্রোকাল সম্পর্কযুক্ত দেশ মানে যেমন বাংলাদেশের সাথে ইসরায়েলের কোনো কি নাই সম্পর্ক বলতে, আপনার ডিপ্লোমেটিক রিলেশন নাই, ডিপ্লোমেটিক বলতে কূটনৈতিক সম্পর্ক নাই। কূটনৈতিক সম্পর্ক না থাকা মানে সেখানে আমাদের কোনো কি নাই, হাই কমিশনার নাই বা এম্বাসি নাই। হাই কমিশন আর এম্বাসির মধ্যে সামান্য পার্থক্য আছে। হাই কমিশন হচ্ছে যেগুলো কমনওয়েলথ দেশ, সেগুলোকে এম্বাসি বলে না, বলে হাই কমিশনার। হাই কমিশন কমনওয়েলথ দেশগুলোতে, ইউকে এবং ইউকের যে কমনওয়েলথ দেশ আছে, যেমন আমরাও কিন্তু কমনওয়েলথ দেশ এর একটি, মানে আমরাও কিন্তু কমনওয়েলথ দেশের একটা সদস্য। তো আমরাও কমনওয়েলথ দেশ বলতে পারি বা স্টেট বলতে পারি আমার নিজেদেরকে। তো এই কারণে আমাদের দেশে কিন্তু দেখবেন হাই কমিশন থাকে। আর যে দেশগুলো কমনওয়েলথ না সেই দেশের এম্বাসি থাকে আমাদের দেশে, বা ওই দেশে আমাদের এম্বাসি থাকে। দুইটাই কিন্তু একই প্রকার। তো এম্বাসি বা অ্যাম্বাসেডর বা হাই কমিশনার কারা হয়? যারা বিসিএস দিয়ে ফরেন ক্যাডার হয়। বিসিএস যারা ফরেন ক্যাডার হন তারা কিন্তু এইভাবে চারটা স্টেজের কিন্তু ডিপ্লোমেট থাকে। হাই কমিশনার মানে এদেরকে ডিপ্লোমেট বলা হয়, চারটা স্টেজ হয়, অর্থাৎ ধীরে ধীরে প্রমোশন হয়ে হাই কমিশনার বা আপনার অ্যাম্বাসেডর হওয়ার। তো সেগুলো পরে বিষয়। যারা হাই কমিশনের যারা পড়াশোনা করেন, মানে সেই লেভেলের ইংলিশ ভালো জানেন, বিসিএস দেন, তারা এগুলো পড়াশোনা করেন। তো যাই হোক, চার প্রকারের ডিপ্লোমেট হন, যেটার উচ্চ পর্যায়ে আছে হাই কমিশনার বা অ্যাম্বাসেডর। তো এই যে যাদের সাথে এই ধরনের আমাদের সম্পর্ক আছে তাদেরকে বলা হচ্ছে রিসিপ্রোকাল সম্পর্কযুক্ত বা ডিপ্লোমেটিক সম্পর্কযুক্ত দেশ। সেই দেশে যদি বসবাস করে তাহলে উক্ত দেশের আদালত বা জজকে সরকারি গেজেটের মাধ্যমে কমিশন দেওয়া যাবে। মনে করেন একটা সাক্ষী সে কোথায় আছে, ইউকেতে বসবাস করছে, লন্ডনে বসবাস করছে, বা মনে করেন যে ওয়েলসে বসবাস করছে, তখন ওই সাক্ষীর জন্য লোক পাঠিয়ে তার সাথে বসে সাক্ষ্য নিয়ে আসা যাবে কমিশনের মাধ্যমে যদি গুরুত্বপূর্ণ হয় মনে করে। কিন্তু তাকে আনা যদি সমস্যা হয়, কোনো যদি অ্যাম্বাসেডর হয় তার যদি সাক্ষী নেওয়া হয়, তাহলে অ্যাম্বাসেডরকে একটা মামলায় সাক্ষী দিতে বাংলাদেশে আসবে, বরং তার কাছেই কমিশন চলে যাবে সাক্ষী নিতে। তো এটা কিন্তু খুব রেয়ার কেসে হয়, সব কেসে এগুলো হয় না। তারপরেও বিধান রাখা হয়েছে। কমিশন প্রাপ্ত ম্যাজিস্ট্রেট বা অফিসার, তার মানে যাকে কমিশন দেওয়া হচ্ছে সাক্ষীর জন্য কমিশনার, সিএমএম বা সিজিএম হলে নিজে বা অন্য ম্যাজিস্ট্রেটকে নিয়োগের মাধ্যমে সাক্ষীর নিকট গমন বা সাক্ষীকে তলবের মাধ্যমে সাক্ষ্য গ্রহণ করবেন। সাক্ষীকে তলব বলতে আদালতে তলব না, সুবিধাজনক স্থানে তলব করা যাবে। 403, মেট্রোপলিটন এলাকায় অবস্থানকারী সাক্ষীর ক্ষেত্রে কমিশন দিতে হবে কোথায়? উক্ত এমএমএম সাক্ষীকে হাজির করে উক্ত আদালতে বিচারাধীন মামলার মতোই সাক্ষ্য গ্রহণ করবেন। সিএমএম কে কমিশন দেওয়া হলে নিজের যাবতীয় ক্ষমতা ও কর্তব্য অধীনস্থ কোনো এমএম মানে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের উপর অর্পণ করতে পারবেন। আচ্ছা, মনে করেন যে রাজশাহীর একটি আদালতে একটা মামলা চলছে। এই মামলায়
যার সাক্ষী নিতে হবে সে মনে করেন বসবাস করে হচ্ছে চট্টগ্রামে। এখন সে চট্টগ্রাম থেকে রাজশাহীতে আসতে পারবে না। তখন চট্টগ্রামের যে কোর্টে মামলা চলছে ওই কোর্ট থেকে কমিশন পাঠিয়ে দিয়ে দেওয়া হবে সংশ্লিষ্ট চট্টগ্রাম কোর্টের সিএমএম কে। তো সিএমএম নিজে অথবা তার আন্ডারে কোনো মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এমএম কে দায়িত্ব দিবে যে ওই ব্যক্তির কি হোক, কমিশন নেওয়া হোক। তার মানে ওই ব্যক্তি রাজশাহীর আদালতে না এসে ওই চট্টগ্রাম আদালতেই কি দিবে, সাক্ষী দিবে। এবং ওই সাক্ষীর যে জবানবন্দি এবং জেরা সেটা চলে আসবে কোথায়, রাজশাহী আদালতে। তার মানে সাক্ষীকে ভ্রমণ করতে হলো না, অন্য জায়গা থেকে আসা হলো না, বরং তার এলাকাতে একটা কোর্টের অ্যারেঞ্জমেন্ট হয়ে গেল, সেখানে সাক্ষ্য গ্রহণ করা হলো। প্রয়োজনে সাক্ষী যেখানে আছে, যেখানে বসবাস করছে বা সেখানে যেখানে চাকরি করছে তার বাসাতেও যাওয়া যাবে, বা তার চাকরির স্থানেও যাওয়া যাবে, কর্মক্ষেত্রেও যাওয়া যাবে কমিশনের জন্য। মানে ইনফরমাল আদালতের মতন। 509 চিকিৎসক সাক্ষীর জবানবন্দি। যদি সাক্ষী একজন মেডিকেল অফিসার হয়, আসামের উপস্থিতিতে ম্যাজিস্ট্রেট কর্তৃক গৃহীত ও স্বাক্ষরিত, কমিশনে গৃহীত হতে পারে সিভিল সার্জন বা চিকিৎসক সাক্ষীর জবানবন্দি। সাক্ষী হিসেবে ডাকা না হলেও অনুসন্ধান, বিচার বা অন্য কার্যক্রমে সাক্ষ্য হিসাবে প্রদান করা যাবে। চিকিৎসক সাক্ষীকে সমন ও পরীক্ষা করা যাবে। এই যে বিষয়গুলো আমরা দেখছি, এগুলো কিন্তু সাক্ষ্য আইনে যখন পড়বো, সাক্ষ্য আইনে এগুলো আরো সুন্দরভাবে, এটাকে বলা হয় এক্সপার্ট ওপিনিয়ন বা ওপিনিয়ন অফ এক্সপার্ট, মানে বিশেষজ্ঞ বা বিশারদের মতামত। তো এই জিনিসগুলো আমরা সাক্ষ্য আইনে আরো বিস্তারিত পড়বো এবং ক্রস কানেকশন করতে পারবো। তখন মনে রাখবেন যে আমরা 509 ধারায় এখানে কিন্তু পড়েছিলাম একটু। তো সেখানে আমরা আবার খুব সুন্দরভাবে সাক্ষ্য আইনে পড়বো, এভিডেন্স অ্যাক্টে। 509 ময়না তদন্তের রিপোর্ট, মানে পোস্টমর্টম। ময়না তদন্তের ইংলিশ হচ্ছে পোস্টমর্টম। ময়না তদন্তের রিপোর্ট প্রস্তুতকারী চিকিৎসক মারা গেলে, মনে করেন পোস্টমর্টম রিপোর্ট দিয়েছেন অমুক ব্যক্তি, তার তো স্বাক্ষর নিচে থাকবে, সিল থাকবে, পদবি থাকবে। দেশের বাইরে অবস্থান করলে, তার মানে যিনি ময়না তদন্ত করেছেন তিনি ময়নাতদন্তের পোস্টমর্টম রিপোর্ট দেওয়ার পরে মারা গেছেন, অথবা দেশের বাইরে অবস্থান করছেন কোনো ট্রেনিং কাজে, বা দেশের বাইরে সেটেল হয়ে গেছেন, বাংলাদেশ ভালো লাগছে না। আদালতে উপস্থিত হতে অপারগ হলে কোনো কারণে তাকে তলব না করেই কোনো অনুসন্ধান, বিচার বা অন্য কার্যক্রমে ময়নাতদন্তটি সাক্ষ্য হিসেবে গ্রহণ করা যাবে। তার মানে তার উপস্থিত হয়ে ওরালি, মানে মৌখিক সাক্ষী দেওয়ার দরকার হবে না, তার যে রিপোর্ট সেটাকেই অ্যাবসুলেট একটা সাক্ষ্য হিসেবে ধরা হবে। মানে সাক্ষ্যগত ভ্যালু অনেক ময়নাতদন্তের, সেটা বোঝানো হচ্ছে। 514 জামিন নামা বা বাজেয়াপ্তির ক্ষেত্রে মুচলেকাবদ্ধ ব্যক্তি কর্তৃক জামিনদার জা- জামিন নামার জরিমানার টাকা পরিশোধ করা না হলে, দেখেন, জামিন নামা বাজেয়াপ্তির ক্ষেত্রে মুচলেকাবদ্ধ ব্যক্তি কর্তৃক জামিন নামার টাকা পরিশোধ করা না হলে, আমি একটু আগে যেটা বলছিলাম যে খুলনার কেউ আছেন নাকি, তা আইনে আছে দেখেন, যে জামিন নামায় স্থানীয় জামিনদার বলল যে বন্ডের যে টাকা এটা দিতে আদালতকে বাধ্য থাকবো। এখন এই টাকা কখন দিতে হবে, যখন জামিন বাজেয়াপ্ত, মানে জামিননামা বাজেয়াপ্তি করা হবে, অর্থাৎ জামিননামাটা আর কার্যকর নাই, আসামি পালিয়েছে এবং জামিননামা বাজেয়াপ্ত করা হয়েছে। সেই ক্ষেত্রে 6 মাস পর্যন্ত দেওয়ানি কারাগারে আটক রাখা যাবে কাকে, ওই যে স্থানীয় জামিনদার তাকে। সে যদি আবার ওই বন্ডের টাকা না দেয়, বলা হচ্ছে 2000 টাকার বন্ডে জামিন, ওই 2000 টাকা বন্ড, ওই 2000 টাকা স্থানীয় জামিনদারকে দিতে হবে আদালতে। যদি না যায় তাকে 6 মাসের জেল খাটতে হতে পারে। তো এটা আইনে আছে, বাস্তবে প্রয়োগ কম। এই যে 6 মাস, এটা মনে রাখবেন, আইন আছে যেহেতু প্রশ্ন আসে এখান থেকে। 517 যে ব্যক্তি যে সম্পত্তি সম্পর্কে অপরাধ করা হয়েছে তা নিষ্পত্তির আদেশ। অনেক সময় দেখবেন যে আমরা জিম্মা নিই, জিম্মার দরখাস্ত করা হয়, মোবাইল ফোন আটক রাখা হয়েছে, মোটরসাইকেল আটক রাখা হয়েছে, দুর্ঘটনা হয়েছে কার, বাস, ট্রাক আটক রাখা হয়েছে। তো আমি ওই মোটরসাইকেল বা ট্রাক, বাস, অটো যেটাই হোক না কেন, মামলার সাথে সংশ্লিষ্ট যেটাকে বলা হয় আলামত, আলামত হিসাবে যদি জব্দ করা হয় কোনো কিছু, তাহলে সেইটার ব্যবস্থা কি, মামলা চলাকালীন কি সেটা নিতে পারবে আসামি, বা যদি এটা বাদী পক্ষেরই হয় সেক্ষেত্রে নিতে পারবে কিনা। মনে করেন যে মুখোমুখি সংঘর্ষ হয়েছে,
এক পক্ষ মারা গেছে, আরেক পক্ষ বেঁচে গেছে, যে মারা গেল সে মামলা করলো, তাহলে বাদী পক্ষেরও হয়তোবা কার বা একটা গাড়ি জব্দ হয়ে আছে, আসামি পক্ষেরও একটা জব্দ হয়ে আছে, তো উভয় পক্ষই তাদের সংশ্লিষ্ট ভেহিকেল বা কোনো সম্পত্তি কি করতে পারবে, জিম্মা নিতে পারবে। শর্ত দেখেন, অনুসন্ধান বা বিচার সমাপ্ত হওয়ার পর জব মানে ধ্বংস, জব্দ বা দাবিদারকে প্রদান বা অন্যভাবে নিষ্পত্তির আদেশ। মনে করেন কোনো কিছু যদি জব্দ করা হয় এবং সেটা যদি অবৈধ কোনো কিছু হয়, যেমন মাদক দ্রব্য যদি হয়, হিরোইন, ইয়াবা, গাঁজা, তারপরে ফেন্সিডিল। ফেন্সিডিল কিন্তু কোনো মাদক দ্রব্য নয়, আইনের দৃষ্টিতে ফেন্সিডিল কোনো মাদক দ্রব্য নয়। ফেন্সিডিল হচ্ছে আমদানি নিষিদ্ধ পণ্য। ইন্ডিয়াতে কিন্তু ফেন্সিডিল একটা ঔষধ, কাশের সিরাপ। তো কাশির সিরাপ বাংলাদেশে এটা আমদানি নিষিদ্ধ, তাই এটাকে বিশেষ ক্ষমতা আইনে বিচার করা হয়। এটা মাদক দ্রব্য হিসেবে কিন্তু ধরা হয় না। আপনাদেরকে বলে রাখি, ফেন্সিডিল ইজ নট এ নার্কোটিক, মানে এটা কোনো মাদক নয়। তাই এটা নার্কোটিক কন্ট্রোল আইন বা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিচার হয় না, এটা বিশেষ ক্ষমতা আইন এ বিচার হয়। তাই এটাকে স্পেশাল ট্রাইব্যুনাল মামলা হয়ে যায় যদি কেউ ফেন্সিডিল নিয়ে। হ্যাঁ, যেটা আলোচনা করছিলাম যে ফেন্সিডিল এটা কোনো মাদক দ্রব্য নয়, এটা আমদানি নিষিদ্ধ পণ্য, যেটা আমদানি করা যাবে না। তাই বিশেষ ক্ষমতা আইনে এটার বিচার হয় স্পেশাল ট্রাইব্যুনালে। আচ্ছা, হাইকোর্ট দায়ের। আচ্ছা, উপরে যেটা বলছিলাম যে ধ্বংস অর্থাৎ অনুসন্ধান মানে তদন্ত শেষে বা বিচার নিষ্পত্তি হওয়ার পর যদি মাদকদ্রব্য হয়, সে আলামতটা কি করে দেওয়া হয়, ধ্বংস করে দেওয়া হয়। মানে বিচার হয়ে গেছে, রায় হয়ে গেছে, আলামত ধ্বংস করে দেওয়া হবে যদি অবৈধ বা মাদকদ্রব্য হয়। আর যদি কোনো সম্পত্তি হয়, যেটা কোনো যে পক্ষের আছে সেই পক্ষকে দিয়ে দিতে হবে। অথবা এইটা যদি অবৈধ কোনো পণ্য হয়, যেটা আবার মাদকদ্রব্য নয়, সেক্ষেত্রে এটা আবার নিলামে বিক্রয় করে দেয়। যেমন অনেক সময় মোটরসাইকেল, এটা অবৈধ মোটরসাইকেল, ইন্ডিয়া থেকে মনে করেন মোটরসাইকেল পাচার করে নিয়ে চলে আসছে, যেটা কর ফাঁকি দেওয়া হয়েছে, আটক করে দেওয়া হলো, তাহলে এই মোটরসাইকেলটা কি করা হবে, নিলামে তোলা হবে। মাঝে মধ্যে দেখবেন যে নিলামে দেওয়া হয় এই ধরনের জব্দকৃত আলামত, তখন অল্প দামে পাওয়া যায়। এভাবে নিষ্পত্তি হবে। হাইকোর্ট বা দায়রা জজের এমন আদেশ কার্যকরীকরণে নিজস্ব অফিসার ব্যর্থ হলে, মানে হাইকোর্ট বা দায়রা জজ যদি এগুলো করতে ব্যর্থ হন, সেক্ষেত্রে সিএমএম বা ডিএম উক্ত আদেশ কার্যকর করবেন। আচ্ছা, হাইকোর্ট বা দায়রা জজ ব্যর্থ হয়ে যাচ্ছেন কেন? হাইকোর্টের অনেক কাজ থাকে, ব্যস্ত, দায়রা জজেরও অনেক কাজ থাকে, ব্যস্ত। তাই এই যে নথি ধ্বংসর মতো বা আলামত ধ্বংসের মতো কাজগুলো তখন এত বড় কোর্ট এই পোড়ানোর কাজগুলো, ধ্বংসের কাজগুলো করার দায়িত্ব না নিয়ে তাদের যে নিচে কোর্টগুলো আছে, যেমন সিএমএম কোর্ট বা ডিএম কোর্ট, এই কোর্টগুলোকে দায়িত্ব দেয় যে এগুলো আপনারা দেখেন, কারণ এই কোর্টগুলোর চাপ কম হয়। তাই সম্পত্তিটি গৃহপালিত পশু বা দ্রুত ও স্বাভাবিক পতনশীল না হলে, অর্থাৎ সেটা যদি কাঁচামাল না হয়, ফল সবজি, এবং গৃহপালিত যদি পশু না হয়, গরু ছাগল, এগুলো না হলে উপধারা 4 অনুসারে দাবি না করলে 1 মাসের মধ্যে অথবা আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কার্যকরী হবে না। তার মানে এগুলো 1 মাস পর্যন্ত কি থাকবে, কোর্টের দায়িত্বে থাকবে। আর জিম্মা, 4 নম্বর পয়েন্টে বলছে জিম্মা দাবিকৃত ব্যক্তি, মানে যে বলছে যে এই সম্পত্তির মালিক আমি, আমাকে দিয়ে দেওয়া হোক। প্রথমে যেটা বলছিলাম মোবাইল ফোন, তারপরে গাড়ি, মোটরসাইকেল, ট্রাক, আদালতের সন্তুষ্টি সাপেক্ষে জামিনদার সহবাদ ব্যতীত মুচলেখা বা বন্ড সম্পাদন করলে, এটা কিন্তু জামিন নামা না, জামিনের বন্ড না, এটা হচ্ছে জিম্মার বন্ড। আদেশটি আপিলে সংশোধন এবং বাতিলও হতে পারে আদালতে অর্পণের শর্তে। অর্থাৎ কোনো কারণে এখানে বন্ডে লেখা থাকে যদি আদালত চায় তাহলে এই সম্পত্তিটা আমি আদালতে হাজির করতে বাধ্য হব। মনে করেন মোটরসাইকেল বা মোবাইল ফোন জিম্মাই নেওয়ার পরে মামলা শেষ না হওয়া পর্যন্ত ওইটার অন্য কারো কাছে বিক্রয় করে দেওয়া যাবে না, সেটা খুব যত্নে রাখতে হবে এবং প্রয়োজনে আবার আদালতে হাজিরও করতে হবে আলামত হিসেবে যদি কোনো পক্ষ দেখতে চায় বা প্রয়োজন হয় বিচারের ক্ষেত্রে। উপধারা
এক উপধারায় উক্ত ব্যক্তিকে প্রদানে বাধ্য থাকতে হবে, অর্থাৎ আদালত চাইলে আবার ওই মোবাইল ফোন বা গাড়ি আদালতে হাজির করতে হবে। ব্যাখ্যা হচ্ছে, অত্র ধারায় সম্পত্তি বলতে শুধুমাত্র কোনো পক্ষের দখলে থাকা সম্পত্তি বোঝায় না, বরং বিনিময় রূপান্তর এর মাধ্যমে সৃষ্ট সম্পত্তি বোঝাবে। মানে সম্পত্তির ব্যাখ্যা দেওয়া হয়েছে, এই ব্যাখ্যা থেকেও প্রশ্ন আসতে পারে যে 517 ধারা অনুসারে সম্পত্তি বলতে কি বোঝায়, এভাবে প্রশ্ন আসতে পারে। 522 স্থাবর সম্পত্তি পুনরুদ্ধারের ক্ষমতা। অপরাধমূলক বল প্রয়োগ ভীতি প্রদর্শনের মাধ্যমে বেদখলকৃত যদি সম্পত্তি হয়, উক্ত অপরাধের দণ্ডের তারিখ হতে 1 মাসের মধ্যে যে কোনো সময় দখল প্রদান করতে হবে। আর উক্ত সম্পত্তিতে দেওয়ানি মোকদ্দমা দ্বারা সত্ত্ব প্রতিষ্ঠা করলে তা অত্র ধারার আদেশ দ্বারা ক্ষতিগ্রস্ত হবে না। আবারও বলছি, উক্ত সম্পত্তিতে দেওয়ানি মোকদ্দমা দ্বারা সত্ত্ব প্রতিষ্ঠা থাকলে, মানে কেউ যদি দেওয়ানি বা সিভিল মামলা করে ডিক্লারেশন শুট, অর্থাৎ আমরা এসআর অ্যাক্ট পড়েছি, স্পেসিফিক রিলিফ অ্যাক্টের যে 42 ধারায় যদি সত্য ঘোষণা কেউ করে, অথবা 8 ধারা এবং 42 ধারা মিলে যদি সত্য ঘোষণা এবং রিকভারির বা বেদখল থেকে দখল যদি চায়, 842 বা শুধু 42, তা অত্র ধারার আদেশ দ্বারা ক্ষতিগ্রস্ত হবে না। অর্থাৎ সিভিল কোর্টের যে সিদ্ধান্ত সেটা বেশি প্রভাব বিস্তার করবে বা বহাল থাকবে। যে কোনো আপিল বা দণ্ড অনুমোদন বা রেফারেন্স বা রিভিশন আদালত অত্র ধারার আদেশ দিতে পারবেন, এখানে পারবেন শব্দটা হবে, বানানটা ঠিক করে নেন। 425 জব্দকৃত সম্পত্তির দাবিদার 6 মাসের মধ্যে তা দাবি না করলে সরকারের বিরুদ্ধে সরকারের হেফাজতে চলে যাবে। তার মানে একটু আগে যেটা আমরা দেখলাম যে কেউ যদি জিম্মা না চায়, কারো সম্পত্তি যদি জিম্মা না চায়, তাহলে সেই সম্পত্তি কোথায় চলে যাবে? সরকারের হেফাজতে চলে যাবে, মানে ওটার মালিক হয়ে যাবে সরকার। আর ওই সম্পত্তিটাই কিন্তু পরে কি করা যাবে? নিলামে বিক্রয় করা যাবে। মনে করেন একটা সম্পত্তি কেউ দাবি করছে না মামলায়, দাবি করতে গেলে হয়তো বা সে আসামি হয়ে যেতে পারে, তাই সম্পত্তি যাক, আমি যেন আর আসামি না হই। তাই এটা কি বেওয়ারিশ হয়ে যায়, মানে এর মালিক খুঁজে পাওয়া যায় না, তখন এটা সরকারের হয়ে যায়, তখন সরকার এটা নিলামে আবার বিক্রি করে দেয়। 525-এ মামলা ও আপিল স্থানান্তরের অর্থাৎ ট্রান্সফারের আপিল বিভাগের ক্ষমতা। আপিল বিভাগ মানে অ্যাপিলেট ডিভিশন অফ সুপ্রিম কোর্ট, বাংলাদেশের সর্বোচ্চ আদালত। এটা বিষয়ে কিন্তু আমি এর আগের ক্লাসে বলেছিলাম যে কিভাবে মামলা বদলি বা ট্রান্সফার হয়। এবার ক্ষমতাটা সম্পর্কে স্পষ্ট জানবো। ন্যায় বিচারের লক্ষ্যে ন্যায় বিচারের লক্ষ্য উন্নয়ন বা পক্ষসমূহ বা সাক্ষীদের সুবিধার উদ্দেশ্যে কোনো বিশেষ মামলা আপিল বা স্থানান্তর করার আদেশ দিবেন। আপিল বিভাগ কর্তৃক হাইকোর্টের এক বেঞ্চ হতে অন্য বেঞ্চে বা কোনো ফৌজদারি আদালত হতে অন্য ফৌজদারি আদালত, একই বা উচ্চতর আদালতে, অর্থাৎ একই পদমর্যাদার, যেমন এক ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে আরেক ম্যাজিস্ট্রেট কোর্টে, বা এক ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে দায়রা জজে, বা দায়রা জজ থেকে হাইকোর্টে, বা হাইকোর্টের এক বেঞ্চ থেকে অন্য কোর্টে, যে কোনো আদালত থেকে অন্য কোনো আদালতে কি করা যাবে? মামলা বদলি করা যাবে। তবে একটা কাজ করা যাবে না, উচ্চতর আদালত থেকে নিম্নতর আদালতে দেওয়া যাবে না, মানে দায়রা আদালতের থেকে মামলা নিয়ে ম্যাজিস্ট্রেট কোর্টে দেওয়া যাবে না, সেটা তো সম্ভব না। কারণ যেই মামলা দায়রা আদালতে বিচার্য সেটা তো আর ম্যাজিস্ট্রেট বিচার করতে পারবেন না, সেই কারণে। কিন্তু ম্যাজিস্ট্রেটের কাছ থেকে মামলা কিন্তু দায়রা আদালতে দেওয়া যাবে, কারণ যেটা ম্যাজিস্ট্রেট বিচার করতে পারবে সেটা তো দায়রা আদালত করতেই পারবে, কোনো সমস্যা নেই। এমন ভাবে ব্যবস্থা গৃহীত হবে যেন প্রকৃতপক্ষে ওই আদালতে মামলা রুজু মানে ফাইলিং হয়েছে বা দায়ের হয়েছে বা আপিল দায়ের হয়েছে বা উপস্থিত হয়েছিল পক্ষগুলো। তার মানে মামলা বদলি হওয়ার পর, আগে যে অবস্থায় ছিল বদলি হওয়ার পরে ধরে নিতে হবে সে অবস্থাতেই এবং ওই আদালতেই শুরু থেকে মামলা আছে, এইভাবে চলতে থাকবে। 526 হাইকোর্ট কর্তৃক মামলা স্থানান্তর। একটু আগে দেখলাম আপিল বিভাগ, এবার হাইকোর্ট বিভাগ। ট্রান্সফার বা স্বয়ং বিচার করার ক্ষমতা। মনে করেন দায়রা জজ আদালতে মামলা আছে, ওই মামলাটা হাইকোর্ট বলতে পারে এটা আমার কোর্টে ট্রান্সফার করে দেন, হাইকোর্টের একটা বেঞ্চে বা হাইকোর্টে, এবং হাইকোর্ট নিজেই বিচার করতে পারে দায়রা জজের কাছ থেকে নিয়ে নিয়ে।
স্থানান্তরের কারণ বা হেতু সাধারণত 5টি কারণে স্থানান্তর করতে পারবে, বিনা কারণে স্থানান্তর করা যাবে না। হাইকোর্টের তো আর খেয়ে দেয়ে কাজ নাই, যে খেয়ে দেয়ে বলতে অযথা কোনো কাজ নাই যে শুধুমাত্র ট্রান্সফার করতে থাকবেন। তো এই 5টি গ্রাউন্ডে মহামান্য হাইকোর্ট বিভাগ ট্রান্সফার করে থাকবেন। অধস্তন ফৌজদারি আদালতে ন্যায়সঙ্গত বা নিরপেক্ষ অনুসন্ধান বা বিচার পাওয়া যাবে না। অর্থাৎ এমন আদালতে বিচার হচ্ছে সেখানে বিচার বিঘ্নিত হচ্ছে, মানে আদালত সঠিকভাবে বিচার করছে না, হয়তো বা আদালত নিজের কোনো ত্রুটি আছে, আদালত বায়াস হয়ে গেছে, বা আদালত কোনো কারণে প্রভাবিত হয়ে গেছে টাকার কাছে, অথবা কোনো স্থানীয় বা প্রভাবশালী নেতার কাছে, রাজনৈতিক কারণে, যে কোনো কারণে হোক না কেন, মানুষ তো প্রভাবিত হতেই পারে। তো এই প্রভাবিত হলে, অথবা বিচারক ঠিক আছে কিন্তু পক্ষরা পরস্পরের সাথে এমন সমস্যা হচ্ছে যে যারা সাক্ষী তারা সঠিকভাবে কোর্টে আসতে পারছে না, নানান সমস্যা হচ্ছে, তখন হাইকোর্ট ট্রান্সফার করে দিবেন। জটিল আইনের প্রশ্ন উদ্ভব হতে পারে, মানে যে কোর্টে মামলার বিচার হচ্ছে ওই কোর্টে যদি বিচার হয়, তাহলে এমন একটা জটিল আইনের প্রশ্ন তৈরি হবে যেটা ব্যাখ্যা করা হাইকোর্টের পক্ষেও সম্ভব হবে না। তখন হাইকোর্ট মামলা স্থানান্তর করে নিজের কাছে নিয়ে নেবেন বা অন্য কোর্টে দিয়ে দিবেন। ঘটনাস্থলের পরিদর্শন, সন্তোষজনক অনুসন্ধান বা বিচার প্রয়োজন হলে, মানে এমন জায়গায় ঘটনা ঘটেছে এবং মামলা এমন জায়গায় হয়েছে যে ঘটনার সুবিধার্থে, মানে তদন্তের সুবিধার্থে মামলা অন্য একটা কোর্টে ট্রান্সফার করা দরকার, ওই একই জেলার কোনো কোর্টে অথবা ভিন্ন কোনো জেলার কোর্টে। পক্ষসমূহ বা সাক্ষীদের সাধারণ সুবিধার্থে, আসামি বা বাদী পক্ষ চাচ্ছে যে মামলা স্থানান্তর করা হোক, বা সাক্ষীরা চাচ্ছে তাই কোনো পক্ষ মামলা স্থানান্তর করছে, তাহলে বাদী পক্ষ বা আসামি পক্ষ মামলা স্থানান্তরের আবেদন করতে পারে হাইকোর্টে। আমি একটু আগে যেটা আগের ক্লাসে বলেছিলাম যে নওগাঁ কোর্ট থেকে রাজশাহী কোর্টে যদি আমরা এই মামলা ট্রান্সফার করতে চাই, হাইকোর্টে কি করতে হবে, ট্রান্সফারের আবেদন করতে হবে, তাহলে এক জেলা থেকে অন্য জেলার কোর্টে মামলা ট্রান্সফার হয়ে যাবে। আর নিজ জেলার মধ্যে হলে জেলা জজে যথেষ্ট। যার ভিত্তিতে, অর্থাৎ তিনটি, আপনার গ্রাউন্ডস হচ্ছে পাঁচটি, পাঁচটি ক্ষেত্রে, সরি, 5 নম্বর হচ্ছে ন্যায় বিচারের স্বার্থে বা সমীচীন মনে করলে ট্রান্সফার করবেন, তাহলে গ্রাউন্ডস বা হেতু বা কারণ 5টি। আর কিসের ভিত্তিতে করবেন সেটা বা 3টি। নিম্ন আদালতের রিপোর্টের ভিত্তিতে, নিম্ন আদালত যদি বলে আদালতকে, হাইকোর্টে, যে এই সমস্যা হচ্ছে মামলা পরিচালনার, এটা আমার পক্ষে আর বিচার করা সম্ভব না, তখন হাইকোর্ট সংশ্লিষ্ট আদালতকে হেল্প করার জন্য ট্রান্সফার করবেন। স্বার্থ সংশ্লিষ্ট কোনো পক্ষের দরখাস্তের ভিত্তিতে, যেটা আমি একটু আগে বললাম যে নওগাঁ কোর্টের একটা মামলা আমি রাজশাহী কোর্টে ট্রান্সফার করেছিলাম, তো এটা স্বার্থ সংশ্লিষ্ট কোনো পক্ষের দরখাস্তের ভিত্তিতে। তো আমি আসামি পক্ষ ছিলাম, আসামি সুবিধার্থে এটা করেছিলাম। তো এইভাবে করা যাবে, হাইকোর্টে আবেদন করতে হবে। হাইকোর্ট নিজ উদ্যোগে সুমুটো হয়ে করতে পারে না, হাইকোর্টের নিজের দৃষ্টিগোচরে আসলো, যেমন অনেক কিছু ভাইরাল হয়ে যেতে পারে, নিউজ পেপারে আসতে পারে, এখন তো সোশ্যাল মিডিয়ায় আসে, ইন্টারনেটে। তা আসলে হাইকোর্ট যদি নিজ থেকে দেখতে পান, হাইকোর্ট বলতে হাইকোর্টের যারা বিচারক, জাস্টিস, তারাও তো মানুষ, তারাও তো খবর পড়েন, হয়তো বা সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন। তো তাদের যদি আহ দৃষ্টিগোচরে চলে আসেন কোনো কিছু, তারা যদি জানতে পারেন নিজে থেকেই, সেক্ষেত্রে তারাও সুমুটো হয়ে নিজ উদ্যোগেই কোনো কিছু ট্রান্সফার করে নিতে পারেন। তবে শর্ত হচ্ছে একই দায়রা বিভাগের আদালত সমূহের একটি হতে অন্যতে মামলা স্থানান্তর করতে প্রথমে দায়রা আদালতে দরখাস্ত দাখিল করতে হবে, একটু আগে বলে দিলাম। আর দায়রা জজ তা অগ্রাহ্য করলে, মানে দায়রা জজ বললো আমি ট্রান্সফার করতে পারবো না, তখন হাইকোর্টে দরখাস্ত করতে হবে। মানে মনে করেন রাজশাহীর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট 1 থেকে বা MM 1 থেকে MM 2 তে আমি ট্রান্সফার করতে চাচ্ছি, দায়রা জজের কাছে আমি কি করলাম, মহানগর দায়রা জজে দরখাস্ত দিলাম, মহানগর দায়রা জজ কি করলো, নামঞ্জুর করে দিল, তখন আবার হাইকোর্টে যাওয়া যাবে। ভিন্ন দায়রা বিভাগের আদালত সমূহের একটি হতে, তার মানে রাজশাহী বিভাগের একটি মামলা যদি কেউ নাটোর বিভাগে নিয়ে যেতে চায়, সরি, এখানে রাজশাহী বিভাগ আর নাটোর বিভাগ বলতে এখানে ওই যে ম্যাপের বিভাগ না, দায়রা বিভাগ বলতে আহ, দায়রা জজ রাজশাহী এবং দায়রা জজ নাটোরকে বোঝাচ্ছি, যদিও দুইটা একই বিভাগীয় শহরে অবস্থিত। আচ্ছা, অন্য উদাহরণ দিই, ঢাকা থেকে রাজশাহীতে নিয়ে আসতে বা রাজশাহী থেকে ঢাকা নিয়ে যেতে, তার মানে এক দায়রা জজের আন্ডার থেকে মামলা অন্য জেলার দায়রা জজের কাছে নিয়ে যেতে। দায়রা বিভাগ বলতে এক জেলা থেকে অন্য জেলায় নিয়ে যাওয়ার কথা বলা হচ্ছে, এখানে বিভাগীয় শহরের কথা না। অন্যটি
একটি থেকে অন্যটিতে গেলে মামলা স্থানান্তর করতে সরাসরি হাইকোর্টে কি করতে হবে, দরখাস্ত করতে হবে। তার মানে নিজ জেলাতে হলে প্রথমে দায়রা জজ দিতে রাজি না হলে তখন হাইকোর্টে, আর নিজ জেলায় না হলে ভিন্ন জেলাতে যদি নিয়ে যেতে চাই মামলা, সেই ক্ষেত্রে হাইকোর্টে যেতে হবে সরাসরি। হ্যাঁ, আজকের সর্বপ্রথম প্রশ্ন ওমর ফারুক ভাই বলেন। জি জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমি আসসালাম। আমি ওমর খায়ের স্যার। ওমর খায়ের জি বলেন। জি স্যার, ওই যে তাহলে ফৌজদারি দেওয়ান এবং ফৌজদারি সিস্টেম স্যার একই। একই সিস্টেম। হাইকোর্টের জি ফৌজদারি পাওয়ারও আছে, দেওয়ানি পাওয়ারও আছে। হাইকোর্ট মানে ফৌজদারি দেওয়ানি উভয়। তেমনি দায়রা জজে, যিনি দায়রা জজ তিনিও আবার কিন্তু আপনার জেলা জজ। তো জেলা ও জি দায়রা জজ এই কারণে বলা হয়, যদিও বর্তমানে কয়েকটি জেলায় জেলা জজ এবং দায়রা জজ আলাদা করে দিচ্ছে, মানে কোর্টরুম আলাদা, বিচারক আলাদা। কিন্তু আমাদের রাজশাহী এখনো জেলা ও দায়রা জজ একই ব্যক্তি আছেন, একই কোর্ট, তাই না? তার মানে সিভিল না, এন্ড জি ক্রিমিনাল স্যার, বোথ মামলা আমি থাকবে। ওই জিনিসটা বুঝতে চেষ্টা করছি স্যার। জি, তাহলে যে যেমন জেলা জেলা হইলে ওই যে হাইকোর্ট, আর মানে যদি নিজ জেলা হয় তাহলে মানে দায়রা জজ এবং জেলা জজ। মনে করেন যে আমার বাড়ির মধ্যে সমস্যা হয়েছে, আমার সাথে আমার ছোট ভাইয়ের ঝামেলা তৈরি হয়েছে, তাহলে বাবার কাছে বিচার নিয়ে যাব, তাহলে জি, বাবাই আমাদের দুই ভাইয়ের সমস্যার সমাধান করে দিবেন। দায়রা আদালত। আর জি, যদি, হ্যাঁ, এখন যদি মনে বা করেন জেলা। আমার সাথে আমার চাচাতো ভাইয়ের সমস্যা হয়, আমার সাথে যদি চাচাতো ভাইয়ের সমস্যা হয়, তাহলে তো বাবাকে বলে লাভ হবে না, দাদাকে বলতে হবে। বুঝেননি? দাদা বলতে হবে বা গ্রামবাসীকে যাইতে হবে। জি স্যার, জি। তার মানে বাবা বলতে এখানে দাঁড়িয়ে যাওয়া, আর দাদা বলতে উপরের আরো। উপর আরো। জি স্যার, জি স্যার, জি। বুঝতে পারছেন? মানে ধন্যবাদ স্যার। জি জি পরিবারের মধ্যে হলে বাবাই সমাধান করবে, আর পরিবারের জি বাইরে স্যার, চলে গেলে দাদার কাছে যেতে হবে। এই সেন্সে মনে রাখবেন। উদাহরণটা জি স্যার, কেমন জি লাগলো? জি। না না স্যার, সুন্দর সুন্দর স্যার, ধন্যবাদ স্যার। মনে থাকবে। জি 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 স্যার, জি, আসসালামু আলাইকুম। এমন প্রত্যেকটি দরখাস্ত, মানে এই যে ট্রান্সফারের দরখাস্ত, পক্ষগণকে এফিডেভিটের মাধ্যমে দাখিল করতে হবে। অ্যাটর্নি জেনারেল যদি হয় তাহলে তার এফিডেভিট লাগবে না, কিন্তু অ্যাটর্নি জেনারেল ছাড়া অন্য কোনো ব্যক্তি যদি ট্রান্সফারের দরখাস্ত করে, তাহলে এফিডেভিটের মাধ্যমে জেলা জজ বা হাইকোর্টে দরখাস্ত করতে হবে। এফিডেভিটে উল্লেখ থাকবে কি কারণে করতে চাচ্ছে, ডিটেল। এমন দরখাস্ত আসামি করলে দরখাস্তের বিরোধিতাকারীকে ক্ষতিপূরণ প্রদানের শর্তে জামিনদার সহ বা ব্যতীত বন্ড সম্পাদন করতে হবে। ক্ষতিপূরণ, মনে করেন আসামি পক্ষ করছে, কিন্তু বাদী পক্ষ যদি বিরোধিতা করে, তাহলে কিছু হয়তো বা ক্ষতিপূরণ দিতে হবে, কারণ বাদী পক্ষের ক্ষতি হচ্ছে ট্রান্সফার হয়ে যদি ভিন্ন জেলায় যায়। মনে করেন মামলা করেছে বাদী তার নিজ জেলায়, মনে করেন নওগাঁয়, কিন্তু আসামির বাড়ি রাজশাহীর, আসামি ট্রান্সফার করে নিচ্ছে, এবার বাদীর তো কষ্ট হবে নওগাঁ থেকে রাজশাহী আসতে, তাই তাকে কিছু ক্ষতিপূরণ দিতে হতে পারে। তো ক্ষতিপূরণ আমি দিতে রাজি আছি, তারপরও ট্রান্সফার করেন, এভাবে বন্ড সম্পাদন করতে হবে। এমন দরখাস্তের নোটিশ পিপি কে দিতে হবে। নোটিশ ও শুনানির মধ্যে কমপক্ষে 24 ঘন্টা সময় পরে আদেশ দেওয়া যাবে, অর্থাৎ 24 ঘন্টা শু- আপনার শুনানির পর সময় দিতে হবে, যেন সবাই বুঝতে পারে বিষয়টা কি চলছে, মানে রাতারাতি বদলি করা যাবে না। 6 ক, তুচ্ছ বা বিরক্তিকর মর্মে অগ্রাহ্য দরখাস্তের জন্য দরখাস্তকারী বিরোধিতাকারীকে অনধিক 1,000 টাকা ক্ষতিপূরণ প্রদান করবে। অর্থাৎ এমন দরখাস্ত করেছে, মানে বদলির কোনো কারণ নাই, অযথা দরখাস্ত করেছে, এবং যে গ্রাউন্ড বলছে যে যেই কারণে বদলি করতে চাচ্ছে, এবং এটা খুব হাস্যকর এবং তুচ্ছ বিরক্তিকর, তখন আদালত বিরক্ত হয়ে বলবে অপর পক্ষকে তাড়াতাড়ি 1,000 টাকা দেন ক্ষতিপূরণ, কারণ অপর পক্ষ শুনানি করার জন্য তার সময় নষ্ট হয়েছে, উকিল ফি দিতে হবে তাই। আচ্ছা, অনধিক 200 টাকার বন্ড সম্পাদন পূর্বক উপযুক্ত সময়ের মধ্যে দরখাস্ত দাখিল করতে হবে। তাহলে দরখাস্ত দাখিল 200 টাকার বন্ডে করতে হবে। 526 বি, দায়রা জজ কর্তৃক মামলা স্থানান্তর করার ক্ষমতা। তাহলে দেখেন, প্রথমে 25-এ পেলাম আপিল বিভাগ, 526-এ পেলাম হাইকোর্ট বিভাগের ক্ষমতা। এবার 526-বি, দায়রা জজ আদালত কর্তৃক মামলা স্থানান্তরের ক্ষমতা। উপরে যদিও আমি দায়রা জজ সম্পর্কে একটু ধারণা দিয়েই দিয়েছি অলরেডি আগের ধারাতে, এবার দায়রা জজের যে ক্ষমতাটা সেটা কিন্তু 526 বিতে, বা যদি বাংলায় বলি খ, ন্যায় বিচারের স্বার্থে অত্র ধারায় আদেশ সমীচীন হলে এক ফৌজদারি আদালত হতে অন্য ফৌজদারি আদালতে, আর অধস্তন আদালতের রিপোর্টের ভিত্তিতে বা স্বার্থ সংশ্লিষ্ট কোনো পক্ষের দরখাস্তের ভিত্তিতে
নিজ উদ্যোগে সুমোটো হয়ে দায়রা জজ মামলা ট্রান্সফার করতে পারবেন বা বদলি করতে পারবেন। 526 ধারার উপধারা 4 থেকে 10 অনুরূপ বিধান, অর্থাৎ একটু আগে আমরা 4 থেকে যে 10, যেমন 4 পড়লাম, 5 পড়লাম, 6 পড়লাম, 6 ক পড়লাম, আর 7 আছে, 8 আছে, 9 আছে, 10 আছে, এগুলো পড়িনি, সেগুলো খুব একটা দরকার নাই। তার মানে ওই হাইকোর্ট বিভাগের যেরকম পাওয়ার আছে ঠিক সম পরিমাণ পাওয়ার কার আছে, দায়রা জজেরও আছে। কি করার? মামলা বদলি করার। বদলির বাংলা কি? আরেকটা বাংলা হচ্ছে স্থানান্তর, অথবা ইংরেজি হচ্ছে ট্রান্সফার। বদলি শব্দটাই বেশি ব্যবহার হয়। নুরুদ্দিন ভাই প্রশ্ন করতে চাচ্ছিলেন, লাইনে আসার সুযোগ দিয়েছিলাম, এখনো লাইনে আসেননি আপনি। 528, দায়রা জজ কর্তৃক সহকারী বা অধস্তন, অতিরিক্ত ও যুগ্ম। আচ্ছা, সহকারী শব্দটা কিন্তু ক্রিমিনাল কোর্টের ক্ষেত্রে প্রযোজ্য না। সহকারী জজ, সিনিয়র সহকারী জজ, এগুলো কিন্তু দেওয়ানি মামলা, মামলার ক্ষেত্রে দেওয়ানি বিচারক বা সিভিল কোর্ট এগুলো। তো দায়রা জজ যদি বলা হয় যে সহকারী দায়রা জজ কোনটা, সহকারী দায়রা জজ আসলে দুইটা। সহকারী দায়রা জজ দুইটা হচ্ছে, অতিরিক্ত দায়রা জজ ও যুগ্ম দায়রা জজকে সহকারী দায়রা জজ বলা হচ্ছে। কেন? কারণ অতিরিক্ত দায়রা জজ এবং সহকারী যুগ্ম দায়রা জজ কিন্তু ওই দায়রা জজের সহকারী হিসেবে কাজ করেন। তাই দায়রা জজের নিকট হতে মামলা ফিরিয়ে নেওয়া বা তলব করা। তার মানে দায়রা জজ যদি কোনো মামলা যুগ্ম দায়রা জজের কাছে বা অতিরিক্ত দায়রা জজের কাছে বদলি করে দেয়, আবার চাইলে দায়রা জজ তার কাছ থেকে মামলা ফেরতও নিতে পারে। মানে আমি দিয়েছিলাম, আমি আবার ফেরত নিলাম, কারণ তার কাছে বিচার ঠিকভাবে হচ্ছে না, যে তার কাছ থেকে নিয়ে নিজে বিচার করতে পারেন, অথবা অন্য আরেকটা আদালতে দিয়ে দিতে পারেন। অতিরিক্ত 1 থেকে অতিরিক্ত 2 দিয়ে দিলেন, বা 3 দিয়ে দিলেন, বা যুগ্ম 2 থেকে যুগ্ম 1 দিয়ে দিলেন, বা যুগ্ম থেকে নিয়ে অতিরিক্ততে দিয়ে দিলেন, বা নিয়ে নিজের কাছে রেখে বিচার করলেন। যুগ্ম দায়রা জজ হতে প্রত্যাহার বা উইথড্র, এটাকে তলব করা বলতে উইথড্র করা বা ফিরিয়ে নেওয়া বা রিকল করা, মামলা রিকল। অতিরিক্ত দায়রা জজ হতে শুনানির পূর্বে ফিরিয়ে নেওয়া বা তলব করা যাবে। ফিরিয়ে নেওয়া বা প্রত্যাহারকৃত মামলা মানে উইথড্র করা মামলা বা আপিল, মামলা হতে পারে, আপিলের ক্ষেত্রে হতে পারে। আপিল শুনানির জন্য অতিরিক্ততে দেওয়া হলো, ওইটা আবার ফিরিয়ে নিতে পারেন। তাহলে তিনি নিজে শুনানি করবেন, অথবা অন্য আদালতে আবার বদলি করে দিবেন শুনানির জন্য, বা বিচারের ব্যবস্থা করবেন। সিএমএম, সিজেএম, ডিএম কর্তৃক অধস্তন আদালতের মামলা প্রত্যাহার বা উইথড্র বা ফিরিয়ে নেওয়া বা তলব করা। তার মানে এই ক্ষমতা কিন্তু সিএমএম, সিজেএম এবং ডিএম মানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটরা আছে। মনে করেন কোনো এডিএম কোর্টে বা কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেটে যদি মামলা করা হয়, তাহলে কোনো কারণে যদি জেলা ম্যাজিস্ট্রেট বরাবর দরখাস্ত করা হয়, তাহলে তিনি আবার ফিরিয়ে নিয়ে এক কোর্ট থেকে অন্য কোর্টে বদলি করে দিতে পারেন, অথবা নিজে বিচার করতে পারেন, অথবা ফিরিয়ে নেওয়া বা প্রত্যাহারকৃত মামলা নিজে বা অন্য আদালতে অনুসন্ধান বা বিচারের ব্যবস্থা করবেন। তার মানে আমরা 426 বি তে দায়রা জজের ক্ষমতা দেখলাম ট্রান্সফার করার, ঠিক 528-এ দায়রা জজের আরেকটু ক্ষমতা উইথড্র এবং ফিরিয়ে নেওয়া বা তলব করার বিষয়টা দেখলাম, বা রিকল করার। তো এই ধরনের ক্ষমতা কিন্তু কার থাকবে? সিএমএম, সিজেএম এবং ডিএম এরও থাকবে। তার মানে মামলা বদলির দরখাস্ত কিন্তু সিএমএম কোর্টেও দেওয়া যায়। সিএমএম, সিজেএম কে হাইকোর্টের অনুমোদন সাপেক্ষে সরকার কোনো বিশেষ বা শ্রেণীর মামলা প্রত্যাহারের ক্ষমতা দিতে পারে। যদি ক্ষমতা দেয় সেক্ষেত্রে পারবে। তাহলে হাইকোর্টের অনুমতি নিয়ে সরকার কিন্তু এই ক্ষমতা দিবে কাকে? সিএমএম অথবা সিজেএম কে। সাধারণত এই ক্ষমতাটা প্রতিটা সিএমএম এবং সিজেএম এর আছে। যেমন যদি মামলাটা ম্যাজিস্ট্রেট কোর্টে বিচার্য হয়, তাহলে দায়রা জজের কাছে দরখাস্ত না করে সিএমএম কোর্টে বা সিজিএম কোর্টে, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে দরখাস্ত করলে কিন্তু মামলা বদলি করা সম্ভব। তাহলে একটা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট থেকে অন্য মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটে চলে যাবে, তখন আর দায়রা জজ বা মহানগর দায়রা জজের কাছে যাওয়ার দরকার হবে না। কোন ম্যাজিস্ট্রেট 192(2) ধারায় প্রেরিত মামলা তলব করে নিজ অনুসন্ধান বা বিচার করতে পারবে। 192(2) দেখে নিলে বুঝতে পারবেন কি বোঝানো হচ্ছে। অত্র ম্যাজিস্ট্রেট অত্র ধারার ক্ষমতা প্রয়োগকালে কারণ লিপিবদ্ধ করবেন, কেন তিনি রিকল করলেন বা ফিরিয়ে নিলেন সেটা কিন্তু বলবেন, ব্যাখ্যা দিবেন। মানে ফিরিয়ে নিলেন কিন্তু কারণ দর্শাচ্ছেন না, মানে আদালত নিজেই বলবেন এই কারণে ফিরিয়ে নিলাম, অর্ডার শিটে থাকবে। 500
29, যে সকল অনিয়ম সত্ত্বেও মামলার কার্যক্রম বাতিল হয় না। কি কি অনিয়ম, এইটা মনে রাখার দরকার নাই, কিন্তু জাস্ট ধারা মনে রাখলেই হবে, কারণ গুরুত্বপূর্ণ না। 530, যে সকল অনিয়ম সত্ত্বেও মামলা কার্যক্রম বাতিল হয়। আপনার যদি কৌতূহল হয় কি কি অনিয়ম সত্ত্বেও মামলা বাতিল হয় না এবং কি কি অনিয়ম সত্ত্বেও মানে কি কি অনিয়ম থাকলে মামলা বাতিল হয়, 529 এবং 530 নিজ দায়িত্বে পড়ে নিতে পারেন, জাস্ট ধারা মনে রাখলেই হবে। এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা কম, কিন্তু জাস্ট বাতিল হয় আর বাতিল হয় না, মানে বাতিল হয় না এবং বাতিল হয়, 529 530 এতটুকু মনে রাখলে হবে এমসিকিউ এর জন্য। তবে বাস্তবে প্র্যাকটিসের ক্ষেত্রে দরকার হবে। 535, অভিযোগ বা চার্জ প্রণয়ন না করার ফল। তো অভিযোগ বা চার্জ প্রণয়ন না করার ফল এটাও কিন্তু একটা নিয়ম অনিয়মের মধ্যেই পড়ে। এটা স্পেশাল কাইন্ড অফ অনিয়ম বা ইরেগুলারিটিস, মানে প্রসিডিউরাল মিস্টেক যদি হয়, যদি চার্জ প্রণয়ন হয়নি, মানে চার্জ গঠনই হয়নি, সাক্ষী শুরু হয়ে গেছে, আপিল বা রিভিশন আদালতে যদি মনে হয় যে এর ফলে ন্যায় বিচার ব্যাহত হয়নি, মানে চার্জ গঠন হয়নি কিন্তু মামলার বিচার হয়ে গেছে, আসামির খালাস পেয়ে গেছে বা আসামির দণ্ড হয়ে গেছে, তাহলে কি করবে? আপিল করবে। অপরপক্ষ আপিল করে, আপিল আদালত যদি দেখে যে চার্জই গঠন করেনি বিচারিক আদালত, মনেই নাই, রায় দিয়ে দিয়েছেন, যদি দেখে যে না চার্জ গঠন করলে একই রায় আসতো, অর্থাৎ সিদ্ধান্ত একই থাকতো, সেক্ষেত্রে সিদ্ধান্ত বা দণ্ডাদেশ বাতিল হবে না, তার মানে অবৈধ হবে না, চার্জ গঠন না করলেও রায় বহাল থাকবে। আর আপিল বা রিভিশন আদালত যদি মনে করে যে এর ফলে ন্যায় বিচার ব্যাহত হয়েছে, চার্জ গঠন না করলে আসামি কিন্তু কনফিউজড হয় যে কি মামলায় তার বিচার হচ্ছে, বুঝতে না পারে অনেক সময়, যদি আইনজীবী নিয়োগ করা না থাকে বা আইনজীবীরও ভুল হতে পারে। আবার একটা আসামির বিরুদ্ধে যদি একাধিক মামলা থাকে, সে বুঝতেই পারে না যে আজকে কোন মামলার আমার চার্জ গঠন হচ্ছে। কিন্তু যখন চার্জ গঠনের সময় উচ্চারণ করা হয় যে আপনি এত তারিখে অমুক জায়গায় এই এই কাজ করে অপরাধ করেছেন, আপনার বিরুদ্ধে এই আইনের এত ধারায় চার্জ গঠন করা হলো, বলেন আপনি দোষী না নির্দোষ, তখন সে বুঝতে পারে যে হ্যাঁ আজকে আমার কি কাজে কি অপরাধের জন্য বিচার হচ্ছে। তো এটা একটা খুবই জরুরি বিষয়, যদি কনফিউজড হয় এবং এর কারণে ন্যায় বিচার ব্যাহত হয়, তাহলে অবশ্যই চার্জ প্রণয়ন পূর্বক পরবর্তী কার্যক্রম পুনরায় শুরুর আদেশ দেন। আপিল বা রিভিশন আদালত কি করবেন? চার্জ গঠন করবেন, চার্জ গঠন করার পর নিজেই সাক্ষ্য নিতে পারেন, অথবা এটা আবার বিচারক আদালতে ফেরত পাঠিয়ে দেবেন যে চার্জ গঠন করে দিলাম, এবার আবার বিচার করেন। 539, যে সকল আদালতে বা ব্যক্তির নিকট এফিডেভিট করা যায়, মানে এফিডেভিট কোথায় কোথায় করা যেতে পারে। এফিডেভিট আমরা বারবার বলি বা হলফনামা বা শপথনামা যেটাই বলি না কেন, বা অঙ্গীকার পত্র। হাইকোর্টের কোনো অফিসারের বা জুডিশিয়াল এর নিকট বিচার্য এফিডেভিট ও শপথ বা সত্যায়ন। শপথ বা সত্যায়ন বা এফিডেভিট একই বিষয়, কাছাকাছি। তো এখানে হাইকোর্ট বা এর কোনো অফিসারের নিকট, যেমন রাজশাহীতে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যতগুলো আছে তার জন্য একজন দায়িত্ব থাকেন এফিডেভিট করার, মেট্রোপলিটন আদালতের জন্য একজন থাকেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। তো এনারাই কিন্তু এই অফিসার বা জুডিশিয়াল বা মেট্রোপলিটন ক্ষেত্রেও প্রযোজ্য। তার মানে আমরা যেটাকে বলি কোর্টের এফিডেভিট, হাইকোর্ট বা রাষ্ট্রীয় করণিক বা হাইকোর্ট কর্তৃক এই উদ্দেশ্যে নিযুক্ত কমিশনার বা অন্য কোনো ব্যক্তি, যেমন আমরা নোটারি পাবলিক বলে থাকি সমগ্র বাংলাদেশের জন্য, তারাও কিন্তু এফিডেভিট করতে পারে। 2 নম্বর পয়েন্টে যেটা বলা হলো, কোন জজ বা বাংলাদেশ কোর্ট অফ রেকর্ডের এফিডেভিট গ্রহণকারী কমিশনারের নিকট, সিভিল কোর্টের যে সেরেস্তাদার তিনিও কিন্তু এফিডেভিট করাতে পারেন, তার কাছেও কিন্তু এফিডেভিট হয়। যেমন আমরা যখন মামলার কোনো দরখাস্ত দিই, পেটিশন দিই, যেমন ইনজাকশনের পিটিশন দেব, তখন এই যে পিটিশনে দরখাস্ত করছেন তাকে কিন্তু সেরেস্তাদারের কাছে নিয়ে যেয়ে একটা এফিডেভিট করতে হয় 10 টাকার কোর্ট ফি দিয়ে, ডেমিতে, ডেমি বা কার্টিস পেপারে। তারপরে যদি কোনো মামলায় এখন বর্তমানে কি করতে হচ্ছে, আরজি এফিডেভিট আকারে জবানবন্দি দিতে হচ্ছে, তো এটাও কিন্তু সেরেস্তাদার এফিডেভিট করে দিচ্ছেন। তো কারা কারা এফিডেভিট করতে পারেন সেটা বুঝতে পারলেন। সাধারণত কোর্ট, তারপরে নোটারি পাবলিক আর সেরেস্তা, এগুলো আমরা বাস্তবে দেখি। 539 বি, স্থানীয় পরিদর্শন, লোকাল ইনভেস্টিগেশন বা ইনকোয়ারি। জজ লোকাল এখানে হবে পরিদর্শন,
ইন্সপেকশন হবে, এখানে লোকাল ইন্সপেকশন। জজ বা ম্যাজিস্ট্রেট কর্তৃক পক্ষসমূহকে যথাযথ নোটিশ দিয়ে অনুসন্ধান মানে ইনকিউরি, বিচার মানে ট্রায়াল, অন্য কোনো কার্যধারার যে কোনো পর্যায়ে মামলার প্রদত্ত সাক্ষ্য যথাযথভাবে উপলব্ধি করতে ও সঠিক সিদ্ধান্তে উপনীত হতে অপরাধ সংগঠনের স্থান অর্থাৎ ঘটনাস্থল বা ক্রাইম স্পটে সংশ্লিষ্ট বা ক্রাইম সিন যেখানে মানে যে জায়গায় ঘটনাটা ঘটেছে সংশ্লিষ্ট অন্য যে কোনো স্থান বা ঘটনার সাথে রিলেটেড কোনো যদি স্থান যেখানে যাওয়া দরকার পরিদর্শন করতে পারেন এবং উক্ত বিষয়ে একটি স্মারকলিপি বা মেমোরান্ডাম তৈরি করতে পারেন। 540 বলা হচ্ছে গুরুত্বপূর্ণ সাক্ষীকে সমন দ্বারা আহ্বান বা উপস্থিত ব্যক্তির জবানবন্দি গ্রহণের ক্ষমতা। অনুসন্ধান বা বিচার বা অন্য কার্যক্রমে যে কোনো পর্যায়ে কোনো আদালত যে কোনো ব্যক্তিকে সাক্ষী হিসেবে সমন দ্বারা আহ্বান করতে পারবেন এবং কোনো সাক্ষী সমনে উপস্থিত না হলেও উপস্থিত ব্যক্তিদের জবানবন্দি গ্রহণ করা যাবে। ন্যায় বিচারের স্বার্থে আবশ্যক মনে করলে কোনো ব্যক্তিকে সমন দ্বারা আহ্বান বা জবানবন্দি গ্রহণ করার পরেও আবার পুনরায় তলব বা রিকল করা যাবে বা পুনরায় জবানবন্দি গ্রহণ করাও যাবে। মানে একবার সাক্ষী দিয়ে চলে গেছে আবার রিকল করে আবার ডেকে পুনরায় তলব করে, তলব মানে ডাকা, ডেকে নিয়ে আসা, আবার সাক্ষ্য গ্রহণ করা যাবে। 540A এই সেকশনটি পুরোটাই যুক্ত করা হয়েছে, মানে অ্যামেন্ডমেন্টের মাধ্যমে আসছে। কিছু ক্ষেত্রে আসামির অনুপস্থিতি অনুসন্ধান ও বিচারের বিধান এক বা একাধিক আসামি আদালতে উপস্থিত হতে অপারগ হলে যদি কোনো আসামির পক্ষে অ্যাডভোকেট থাকে তবে তার অনুপস্থিতিতে অনুসন্ধান বা বিচার চলতে থাকবে এবং পরবর্তীতে কোনো সময় আসামিকে হাজির হতে নির্দেশ দেওয়া যাবে। এটা বিষয়ে আমি এর আগে বলেছিলাম যে যদি 10 জন আসামি হয় বা একের অধিক আসামি হয়, কিছু সংখ্যক আসামি উপস্থিত আছে বা একজন উপস্থিত আছে, বাকিরা সব অনুপস্থিত, তো যে উপস্থিত আছে এর কারণে বাকিদেরও কিন্তু কাজ হয়ে যাবে, সবার পক্ষে জেরা করা যাবে আসামি পক্ষে। যদি পরবর্তী উক্ত আসামিকে হাজির করা না হয় তবে কার্যক্রম স্থগিত রাখা ও উক্ত আসামির জন্য পৃথক বিচারের ব্যবস্থা করার আদেশ দেওয়াও যাবে। তার মানে কোনো আসামি দীর্ঘদিন পালিয়ে থাকে, এটা কেন করা হয়েছে বুঝতে পারছেন? এখনো অনেকেই বাংলাদেশ থেকে পালিয়ে বিদেশে বসে আছেন না, তো তাদের জন্য যেন কোনো মামলার রায় আটকে না থাকে, প্রয়োজনে তারা বাইরে থাক, পালিয়ে থাক। 100 জন 200 জন আসামি করা হয়েছে, 4-5 জন যাদেরকে ধরা হয়েছে তাদের বিরুদ্ধে মামলা চলতে থাকবে, রায় হয়ে যাবে, তাদেরকে কারাদণ্ড দেওয়া হবে বা ফাঁসি দেওয়া হবে, যা দেওয়া হবে হবে, বা খালাস দেওয়া হবে। আর রায় দেওয়ার পরে যদি আবার এই মামলার অন্যান্য আসামিরা যদি পরে তাদেরকে পাওয়া যায়, পলাতক হওয়ার পরে একসময় যদি আসে, পুনরায় ওই মামলাটা চালু করে তাদের বিরুদ্ধে বিচার করা হবে। তাহলে এটা খুবই মানে বাংলাদেশের যে বর্তমান অবস্থা তার সাথে প্রয়োজনীয় একটা সেকশন যুক্ত করা হয়েছে। তদন্তের যে কোনো পর্যায়ে বা জামিনে মুক্ত আসামিকে তদন্তের বিষয়ে শুনানির ধার্য তারিখ পর্যন্ত ব্যক্তিগত হাজিরা হতে অব্যাহতি দিতে পারবে, অর্থাৎ জামিন নিয়ে গেছে ব্যক্তিগত হাজিরা মওকুফ করা যাবে। এটা বিষয়ে আমরা এর আগেও একটা সেকশন দেখেছি 205 ধারায়। 541 কারাদণ্ডের স্থান নির্ধারণের ক্ষমতা। কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে কোথায় আটক রাখা হবে তা নির্ধারণ করবে সরকার। কে করবে? সরকার। মনে করেন রাজশাহীর আসামি, রাজশাহী আদালতে জায়গা নাই, বাড়ি রাজশাহী, এখন সে যদি রাজশাহীতে, তার 5 বছরের জেল হয়েছে, রাজশাহীতে যদি থাকতো কারাগারে, তাহলে তার আত্মীয় স্বজনরা নিয়মিত দেখা করতে পারতো, কারণ তার আত্মীয় স্বজনের বাসা কি রাজশাহীতে, কিন্তু রাজশাহীতে জায়গা নাই। তাহলে আদালত কি মানে সরকার নির্দেশ দিবে যে এই এখানে 500 জন কয়েদিকে কি করা হোক, ময়মনসিংহে কি করে দেওয়া হোক, ট্রান্সফার করে দেওয়া হোক। তাহলে তারা আসামি এখানকার কিন্তু চলে যাবে ময়মনসিংহ, তার আত্মীয় স্বজনের ময়মনসিংহে যেতে সমস্যা হবে। তো সরকার চাইলে এটা করতে পারে যদি স্থান সংকুলন না হয়, মানে যদি চাপাচাপি হয়ে যায়, থাকা সমস্যা না হয়, মানে সমস্যা হয়ে যায় সেই ক্ষেত্রে, বা বিশেষ কারণেও করতে পারে। দেখা যাচ্ছে যে একটা জেলখানায় রাখলে ওখান থেকে সে পালিয়ে যেতে পারে, বা তাকে ওই এমন সে ভয়াবহ একজন ব্যক্তি যে জেলখানায় আক্রমণ করে তাকে ছিনিয়ে নিতে পারে। সিনেমাতে দেখেন না যে এই যে ভয়াবহ কোনো আসামি বা জঙ্গি, তাকে উদ্ধার করার জন্য তার পুরো টিম চলে আসছে। তো যদি ছোট কোনো জেলা হয় তাহলে ছোট জেলখানা, সেখানে
নিরাপত্তার ব্যবস্থা কম থাকতে পারে, তাহলে বড় জেলখানায় পাঠিয়ে দিবে, যেমন ঢাকায় পাঠিয়ে দিবে যেখানে নিরাপত্তা বেশি। এরকম হতে পারে যদি দুর্ধর্ষ আসামি হয়। 540, এখানে অ্যামেন্ডমেন্ট হয়েছে, অভিযোগকারী, সাক্ষী বা ভিকটিমের খরচ ও সুরক্ষা কোনো অনুসন্ধান, তদন্ত, বিচার বা অন্য কোনো কার্যধারার অংশগ্রহণের জন্য সরাসরি তহবিল হতে অভিযোগকারী বা সাক্ষী বা ভিকটিমের খরচ পাবে। তার মানে তো সরি, সরকারি, সরাসরি না, সরকারি তহবিল হতে। তার মানে সরকার কিন্তু এই সাক্ষী বা ভিকটিমকে কিন্তু খরচ দেবে, যেটাকে বলে অ্যালাওয়েন্স বা টিএডি আমরা বলি, যাতায়াতের খরচ, যাতায়াত এবং খাওয়ার খরচ টিএডি দেওয়া। অনেক সময় চাকরির ভাইভাতে গেলে দেয়, আবার অনেক সময় উল্লেখ করা হবে টিএডি দেওয়া হবে না। সংক্ষুব্ধ ব্যক্তির আবেদনের প্রেক্ষিতে বা আদালত নিজ উদ্যোগে কোনো ফৌজদারি কার্যধারা যে কোনো পর্যায়ে অভিযোগকারী, সাক্ষী ও ভিকটিমের সুরক্ষা বা নিরাপত্তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আদেশ দিতে পারবেন। এটা কিন্তু যুক্ত করা হয়েছে। 548, কার্যধারা নকল, রায়, আদেশ দ্বারা ক্ষতিগ্রস্ত বা সংক্ষুব্ধ ব্যক্তির আবেদন ক্রমে খরচা সহ কপি বা নকল প্রদান বিশেষ ক্ষেত্রে বিনামূল্যেও দেওয়া যাবে। নকল নিয়ে কি করি আমরা? আপিল করি, মিসকেস করি, রিভিশন করি, বা নকল রেখে দিই বাসায়। 560, সম্পত্তি বিক্রয়ের জন্য সংশ্লিষ্ট অফিসারগণ তা ক্রয় বা নিলাম ডাকতে পারবে না। তার মানে সিভিলের ক্ষেত্রে আমরা যেটা দেখলাম, বা আমরা কোথায় দেখেছি এটা, আমরা দেখেছি হচ্ছে যে 42টা সদাচরণ আছে, ক্যাননস অ্যাডভোকেটদের জন্য, যে কোনো অ্যাডভোকেট মক্কেলের সম্পত্তি গ্রহণ করতে পারবে না। তেমনি যারা নিলাম ডাকছে, যারা নিলামের আয়োজনের সাথে জড়িত, তারা কিন্তু নিলামের ওই সম্পত্তি কিনতে পারবে না, বা নিজে ডাকলে তিনি ক্রয় করতে পারবেন না। 561, স্বামী কর্তৃক ধর্ষণের অপরাধ সম্পর্কে বিশেষ বিধান। স্বামী কর্তৃক স্ত্রীকে ধর্ষণ, অনেক স্ত্রী যদি বলে যে আমার ইচ্ছার বিরুদ্ধে আমার স্বামী আমার সাথে শারীরিক সম্পর্ক করেছে এবং সে দাবি করে আমাকে আসলে ধর্ষণ করেছে, সেক্ষেত্রে সিএমএম বা সিএসএম ব্যতীত অন্য কোনো ম্যাজিস্ট্রেট স্বামী কর্তৃক নিজ স্ত্রীকে ধর্ষণের অপরাধ আমলে গ্রহণ করবেন না, কারণ খুবই সেনসিটিভ কেস। স্ত্রীর রাগ হলো স্বামীর বিরুদ্ধে এই ধরনের মামলা করে দিতে পারে। তো এটা সিএমএম বা সিজিএম, সিজিএম আর সিএমএম যেহেতু অভিজ্ঞ সম্পন্ন আদালত, কারণ 2-1 বছরে তো আর সিএমএম সিজিএম হওয়া যায় না, বেশ কয়েক বছর সময় যাওয়ার পরে বেশ কিছু অভিজ্ঞতা যখন বিচারকের মধ্যে চলে আসে, তারপরে সিজিএম বা সিএমএম হন। তাই এই সেনসিটিভ মামলার ক্ষেত্রে তাদেরকে আমলে নেওয়ার বিধান দেওয়া হয়েছে, মানে সরাসরি ওই কোর্টে মামলা করা যাবে। পুলিশও এখানে লোকটিকে উক্ত অপরাধে বিচারের জন্য প্রেরণ করবেন না। সিজেএম এবং সিএমএম মানে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ছাড়া পুলিশ ইন্সপেক্টর পদের নিম্ন পদস্থ অফিসারকে তদন্তের জন্য নিযুক্ত করাও যাবে না। অর্থাৎ সাব ইন্সপেক্টর তদন্ত করতে পারবেন না, মিনিমাম ইন্সপেক্টর বা তার উপর লেভেলের অফিসার লাগবে। অধিকাংশ মামলায় আমরা সাব ইন্সপেক্টরকে তদন্তকারী কর্মকর্তা হিসেবে দেখি, কিন্তু এই মামলায় সাব ইন্সপেক্টর মানে যার অভিজ্ঞতা কম তাকে দেওয়া যাবে না, সেনসিটিভ কেস তাই। 561 খুবই গুরুত্বপূর্ণ একটি সেকশন, হাইকোর্টের অন্তর্নিহিত বা সহজাত ক্ষমতা। এর আগে আমরা দেওয়ানি কার্যবিধির 151 ধারায় দেখলাম সহজাত ক্ষমতা, যেটা সকল আদালতের ছিল। সহকারী জজ, সিনিয়র সহকারী জজ, যুগ্ম জেলা জজ, অতিরিক্ত জেলা জজ, জেলা জজ, হাইকোর্ট, আপিল বিভাগ, মানে বাংলাদেশে যত কোর্ট আছে সিভিল সবারই কিন্তু 151 ধারা অনুসারে, দেওয়ানি কার্যবিধির 151 ধারা অনুসারে সহজাত ক্ষমতা ছিল। কিন্তু ফৌজদারি সহজাত ক্ষমতা শুধুমাত্র হাইকোর্টের আছে, যেটা 561A অনুসারে। ইনহেরেন্ট পাওয়ার, এই ইনহেরেন্ট পাওয়ার কিন্তু এই হাইকোর্টকে কোয়াশমেন্ট করার কি দেয়, ক্ষমতা দেয়। কোয়াশমেন্ট শব্দটা সিআরপিসির কোথাও পাবেন না, এটা একটা প্র্যাকটিস শব্দ। কোয়াশমেন্ট শব্দের অর্থ বাতিল করা। ফৌজদারি কার্যবিধির অধীন যে প্রদত্ত কোনো আদেশ কার্যকরীকরণে, অর্থাৎ নিজ কোর্টের বা অন্য কোনো কোর্টের আদেশ কার্যকরী করছে না, আদেশ কার্যকরী করতে বাধ্য করতে, কোনো আদালতের কার্যক্রমে অপব্যবহার রোধ করবে, মানে পাওয়ার অ্যাবিউজ করছে সেটা রোধ করতে, বা ন্যায় বিচার নিশ্চিত করার লক্ষ্যে। তার মানে সিভিলের ক্ষেত্রে আমরা দুইটা দেখেছিলাম,
আর ক্রিমিনালের ক্ষেত্রে 3টা ক্ষেত্রে। উল্লেখিত 3টি ক্ষেত্রে মহামান্য হাইকোর্ট বিভাগ অন্তর্নিহিত ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। জাস্ট মহামান্য হাইকোর্ট বিভাগের অন্তর্নিহিত ক্ষমতা নিয়ে যদি লিখা হয় একটা পুরো মোটা বই লিখে ফেলা যাবে। কিন্তু আমি জাস্ট এমসিকিউ এর জন্য এতটুকুই। রিটেনের জন্য অবশ্য 2 পেজের বা 3 পেজের আমার একটা কি আছে, একটা নোট আছে যে অন্তর্নিহিত ক্ষমতা সম্পর্কে আলোচনা করুন। ডিটেল একটা সম্ভবত 3 পেজ কি 2 পেজের আমি লিখেছি সংক্ষিপ্ত আকারে, 15 নম্বরের। 565 আজকের সর্বশেষ সেকশন। পূর্বে দণ্ডিত অপরাধীদের ঠিকানা অবগত করার ক্ষমতা। কোনো ব্যক্তি বা বাংলাদেশের আদালতে 3 বছর বা তার অধিক কারণে দণ্ডিত হবার পর পরবর্তীতে আবারও 3 বছর বা ততোধিক কারণে দণ্ডিত হলো, মানে 565 ধারায় যেটা বলা হচ্ছে পূর্বে দণ্ডিত অপরাধীদের ঠিকানা অবগত করার ক্ষমতা। কার ক্ষমতা? হচ্ছে আদালতের ক্ষমতা। কোনো ব্যক্তি বাংলাদেশের আদালতে 3 বছর সশ্রম বা বিনাশ্রম অথবা ততোধিক কারাদণ্ডে দণ্ডিত হবার পর পরবর্তীতে আবার 3 বছর সশ্রম বা বিনাশ্রম অথবা ততোধিক কারাদণ্ডে দণ্ডিত হবার পর, মানে 3 বছর বা তার বেশি কারাদণ্ড পেয়েছে কোনো অপরাধের মাধ্যমে এবং সে কারাভোগ করেছে, কারাভোগ করার পর হয়তো বা জেল খেটে বের হয়ে গেছে, বের হওয়ার পর আবার সে কোনো না কোনো অপরাধ করছে, তার মানে সে একজন হ্যাবিচুয়াল অফেন্ডার বা অভ্যাসগত অপরাধী। তার মানে অপরাধ করার তার কাজ। এখন যে অপরাধের জন্য প্রথমে তার বিচার হয়েছিল এবং সে 3 বছর বা তার বেশি জেল হয়েছিল, 3 বছর 4 বছর 5 বছর বা 10 বছর যেটা হোক না কেন, বা যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল, কোনো কারণে আবার বের হয়েছে, বা 5 বছর জেল ভোগ করার পর বা 3 বছর জেল ভোগ করার পর সে জেল খেটে আবার বের হয়েছে, বের হওয়ার পর ওই অপরাধী করুক বা ভিন্ন কোনো অপরাধ করুক, তাই সে যদি আবার অপরাধ করে এবং আবার 3 বা তার বেশি অপরাধের মানে 3 বছর বা তার বেশি যদি সে কারাদণ্ড ভোগ মানে কারাদণ্ডের আদেশ হয়, তাহলে একে হ্যাবিচুয়াল অফেন্ডার ধরা হবে। তার মানে তাকে বাইরে বের করলেই আবার অপরাধে জড়িয়ে পড়তে পারে, তাই তাকে কি করতে হবে? ফলো রাখতে হবে, অবজারভেশনে রাখতে হবে বা একটা ফলো আপে রাখতে হবে। যেমন কোনো যদি রোগী ডাক্তারের কাছে যায়, তাহলে চিকিৎসা দেওয়ার পরে বলে যে 15 দিন পর আসুন বা 1 মাস পর আসুন, তো এটাকে কি বলে? ফলো আপে রাখা। অর্থাৎ উনি দেখবেন যে এই রোগটা ঠিক হচ্ছে কিনা বা সেরে যাচ্ছে। হয়তো বা 3-4 বার আসার পরে হয়তো বা আর আসা লাগবে না, কমপ্লিটলি চিকিৎসা হয়ে যাওয়ার পরে, এটাকে ফলো আপ বলা হচ্ছে। তো এই আসামিদের ক্ষেত্রে যারা বারবার অপরাধ করে 3 বছরের বেশি সাজা ভোগ করছে, তাদেরকে কেন ফলো আপে রাখা হবে? কারণ তারা যেন অপরাধ করতে না পারে। আর আদালত উপযুক্ত মনে করলে উক্ত ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া যেতে পারে। অর্থাৎ সে যেন আর বাইরে বের হয়ে অপরাধী করতে না পারে, যদিও মামলা ছোট, কিন্তু তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে আর যেন বের হতে না পারে। যাবজ্জীবন না দিলে উক্ত 3 বছর সশ্রম বা বিনাশ্রম বা ততোধিক কারাদণ্ডের মেয়াদ উত্তীর্ণ অর্থাৎ সাজা ভোগ হবার তারিখ হতে অনধিক 5 বছর পর্যন্ত, অর্থাৎ সে সাজা ভোগ দ্বিতীয়বার সাজা ভোগ বা তৃতীয়বার সাজা ভোগ করার পরে তাকে বলবে যে আগামী 5 বছর আপনি কোথায় থাকবেন, কিভাবে থাকবেন, ওই স্থানীয় কোনো যে আদালত বা ম্যাজিস্ট্রেটের কাছে কি করতে হবে, বা পুলিশ স্টেশনে দেখবেন না অপরাধীকে নিয়মিত হাজিরা দিতে হয় প্রতি মাসে, এরকম। তো বর্ণিত উপায়ে যেভাবে আদালত বলবে সেভাবে, যদি বলে যে স্থানীয় থানায় আপনি নিয়মিত হাজিরা দিবেন, তার বাসস্থান মানে সে কোথায় আছে বা বাসস্থান যদি পরিবর্তন করে, এক এলাকা থেকে অন্য এলাকায় যায়, এক শহর থেকে অন্য শহরে যায়, সেটা বলতে হবে পুলিশকে। এবং পুলিশ মনে করেন রাজশাহী থেকে যদি নাটোরে যায় সেই ব্যক্তি আসামি, তাহলে ওই পুলিশ কিন্তু নাটোর সংশ্লিষ্ট থানার যে ওসি তাকে কিন্তু বলে দেবে যে এই লোককে কিন্তু এই 565 ধারা অনুসারে ফলো আপে রাখা হয়েছে, তো সে নিয়মিত আপনার ওখানে এবার থেকে কি দিবে? হাজিরা দিবে। এবং বাসস্থান হতে অনুপস্থিতির বিজ্ঞাপিত করতে হবে। অর্থাৎ সে যদি বাসস্থান থেকে 6 মাস না থাকে, অন্য কোথাও থাকে, সেটাও কিন্তু তাকে বলতে হবে, মানে জানিয়ে কাজ করতে হবে। দেখবেন অনেক সময় আমরা সিনেমাতে দেখি বা অনেক সময় অপরাধ সংক্রান্ত যে বিশেষ করে ক্রাইম পেট্রোল এই টাইপের অনুষ্ঠানে বলে যে তদন্ত হচ্ছে, আপনি এই যে যখন শহর ছেড়ে যাবেন না বা দেশ ছেড়ে যাবেন না, গেলে বলে যাবেন। তো ব্যাপারটা এরকম। অত্র বিধান লঙ্ঘন করলে যে জেলায় তার অবস্থান সম্পর্কে সর্বশেষ বিজ্ঞাপিত হয়েছে উক্ত জেলার ম্যাজিস্ট্রেট তার আবার বিচার করবে। তার মানে 565 ধারা বিধান যদি সে ভঙ্গ করে, মানে নিজের বাসস্থান পরিবর্তন বা বাসস্থান থেকে অন্য জায়গায় থাকার যে বিষয় বা নিয়মিত হাজিরা দেওয়ার যে বিষয়টা,
যেভাবে তাকে নির্দেশ দেওয়া হবে সেটা যদি সে পালন না করে, তাহলে এই পালন না করার জন্য নতুন অপরাধ সৃষ্টি হবে এবং 65 ধারা অনুসারে তাকে কিন্তু আবার বিচারের সম্মুখীন হতে হবে। এই হচ্ছে এই ধারার বক্তব্য।